আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? বরাবরের ন্যায় ৫ নং লেকচারের ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি জিলানী হোসেন জয়। শুরুতে জানিয়ে দাও ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং পিছনের স্লাইড স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা, একটু ঝটপট জানিয়ে দাও। এবং প্রত্যেকেই নিজেদের টাইমলাইনে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শেয়ার করে রাখো। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা স্লাইড দেখেই বুঝতে পারছো যে আজকে কোন কোন টপিকের ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং এই টপিকগুলো থেকে কিন্তু প্রতি বছর তোমার প্রশ্ন এসে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসটি থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে 3 থেকে 4 মার্ক কমন পাবে। প্রত্যেকেই নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো এবং বন্ধুদেরকে 10 জন করে বন্ধুদেরকে মেনশন করে দাও। দেখো, তোমাদের অবগতির জন্য জানানো হচ্ছে, গত ক্লাসে যে সর্বোচ্চ মেনশন করেছিল তার জন্য আজকের ক্লাসে কিন্তু বাংলা এই যে বিচিত্রা বইটি, যেখানে সকল গদ্য পদ্য নাটক উপন্যাস এবং বিরোচন অংশ A to Z সব রয়েছে, এটা সে পেয়ে যাবে। এবং কে বিজয়ী হয়েছে তার নাম একটু পরে ঘোষণা করা হবে। সবকিছু ভয়েস ক্লিয়ার আছে কিনা, স্লাইড স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা একটু ঝটপট জানাও। আর 1 মিনিট পর মূল ক্লাসটি শুরু করব। দেখো, আজকে আমাদের ক্লাসের আলোচ্য টপিক কি? এখানে হচ্ছে আমার পথ, পদ্মা। এটি কিন্তু শর্ট সিলেবাসে নাই, ফুল সিলেবাস। এরপর আরেকটি রয়েছে উচ্চারণ। উচ্চারণ থেকে কিন্তু প্রতি বছরে একটি প্রশ্ন থাকে, তাহলে এখানে একটা বা দুইটা প্রশ্ন পাবে। এরপর আমার পথ, এখানে আমি ঢাবির কথা বলছি, আর অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে তো পাবেই পাবে। আমার পথ থেকে এখানে একটা, উচ্চারণ থেকে একটা, পদ্মা থেকে। দেখো, পদ্মা এটা একটা কবিতা, এবং এটা দেখো তোমার বানান। তোমাকে বলতে পারে এর উচ্চারণটা কি, একটু কমেন্টে জানাও এর উচ্চারণটা কি হবে। লাজু খন্দকার, লাজু খন্দকার তোমার জন্য একটা সুখবর আছে, একটু পরেই জানিয়ে দিব। তার আগে আজকে 3 জন বাংলা বিচিত্রা বইটি পেতে যাচ্ছ। সেই 3 জন কারা? যারা সর্বোচ্চ শেয়ার করবে, যারা সর্বোচ্চ শেয়ার করবে, সেটা 20-30 হতে পারে, এবং 10 জন করে বন্ধুকে মেনশন করবে এবং সঠিক উত্তর দিবে। প্রশ্ন, যে প্রশ্নগুলো রেখেছি 35টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ক্লাস থেকে, সে প্রশ্নগুলো সঠিক উত্তর প্রদান যে করবে, অর্থাৎ এই 3টি কাজ যার মাধ্যমে হবে, সেই 3 জন হচ্ছে আমাদের বাংলা বিচিত্রা বইটি পাবে। এবং যারা এখনো বাংলা বিচিত্রা বইটি সংগ্রহ করনি, অতি সত্বর তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে বাংলা বিচিত্রা বইটি সংগ্রহ করে নাও, যেখানে সকল গদ্য পদ্য নাটক উপন্যাস বিরোচন অংশ A to Z তোমার আছে। এই বইটি যদি তুমি কেনো, তাহলে তোমার সকল টপিক শেষ করে দেওয়া হবে, এবং শুধুমাত্র টপিক পড়ানোই হবে না, তোমাদের যে প্রতিটা টপিক থেকে কিন্তু পরীক্ষা নেওয়া হবে, গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হবে। একটা পেইড গ্রুপ খোলা হয়েছে, আমি আজকে গ্রুপের নামটি বলবো, এবং এখানে দিয়ে দেওয়া হবে। তাহলে দেখো, আমি বলছি পদ্মা, এটি বানান মনে রাখবা। ব ফলা এবং ম ফলার ক্ষেত্রে যদি শুরুতে থাকে শেষে থাকে, তার উচ্চারণটা হবে না, কিন্তু যেই বর্ণটার সাথে থাকবে সেই বর্ণটি দিতে হবে। কার সাথে আছে দেখো তো, এই পদ্মা, এখানে দেখো পদ্মা আছে, এই যে দ এর সঙ্গে ম ফলা আছে, তাহলে ম ফলা শেষে থাকলে তার উচ্চারণ হয় না, তাহলে দটা কি হবে, দ্বিত্ব উচ্চারিত হবে। আর দ্বিত্ব মানে হচ্ছে 2, তাহলে পদ, তারপরে কি হবে বলতো, দা। আর ম ফলা থাকলে সেখানে কি হয় বলতো, চন্দ্রবিন্দু হয়। এটা হচ্ছে পদ্মা এর উচ্চারণ। যদি বলা হতো এই যে পদ্ম, এটার উচ্চারণ কি হবে, এটা একটু কমেন্টে জানাও। যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য আজকে 3 জন উইনার কিন্তু বাংলা বিচিত্রা বইটি পাবে, এবং তোমাদের ঠিকানা নিয়ে কুরিয়ার যোগে কিন্তু বইটি পাঠিয়ে দেওয়া হবে। তাহলে এটা হচ্ছে পদ্মা। এরপরে দেখো পদ্ম, এর উচ্চারণটা কি হবে, পদ্ম, অর্থাৎ প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে অ থাকে, ওই অ এর জন্য উচ্চারণটা কি হবে বলতো, ও হয়ে যাবে। তাহলে পর উচ্চারণটা কি হবে, পো হবে। আর যে বর্ণের সঙ্গে জ ফলা থাকে সেই বর্ণটি দিতে হয় কার সঙ্গে আছে, দ এর সঙ্গে, অর্থাৎ দ 2 বার হবে। কি হবে বলতো, পদ, তারপর হচ্ছে দো। এখানে খেয়াল করো ম ফলা নাই, অর্থাৎ চন্দ্রবিন্দু বসবে না। আর যেখানে থামে এবং কোনো কার থাকে না, সেখানে হর্ষচিহ্ন বসে। তাহলে দয়ের ওইখানে থেমেছে, কোনো কার নাই, হর্ষচিহ্ন বসেছে। এটা হচ্ছে পদ্য। আমরা 71 জন আছি, তোমাদের জন্য একটা সুখবর দিচ্ছি। আমাকে 1 ঘন্টা সময় দাও, তোমার বিশ্ববিদ্যালয় প্রস্তুতির ক্ষেত্রে আজকে 3 মার্ক কমন পাবে। এটা গেল একটা ঘোষণা। 2 নম্বর ঘোষণা হচ্ছে, যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং সঠিক উত্তর প্রদান করবে, 10 জন বন্ধুকে মেনশন করবে, তাদের মধ্য থেকে লটারি করে 3 জন বাংলা বিচিত্রা বইটি পাবে। গত ক্লাসে সর্বোচ্চ শেয়ার করেছিল লাজু খন্দকার। লাজু খন্দকার, তুমি আমার আইডিতে একটা মেসেজ দিয়ে রাখবে, তোমার ঠিকানাটা নিয়ে বইটি পাঠিয়ে দেওয়া হবে। দেখো,
যেটা বললাম আমি এত সময়, এবার আমরা শুরুতে আলোচনা করব আমার পথ প্রবন্ধ লেখক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। লাজু খন্দকার, তুমি গত ক্লাসে সর্বোচ্চ শেয়ার করেছো, মেনশন করেছো, তুমি বাংলা বিচিত্রা বইটি পাবে, আর আজকেও 3 জন পাবে। সেটা হচ্ছে ক্লাসের শেষে আমরা দেখব যারা সর্বোচ্চ শেয়ার করেছে সেই অনুযায়ী বইটা পেয়ে যাবে। এখন দেখো আমার পথ প্রবন্ধ থেকে কোন তথ্যগুলো আসতে পারে। এখানে প্রথম প্রশ্নটি বিষয়বস্তু কি, সেটা হচ্ছে দেখো মানব মুক্তির লক্ষ্যে আমিত্বের শক্তিকে জাগ্রত করা। এবং এই আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তোমরা একটু কমেন্টে জানাও। আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে একটু ঝটপট জানাও, কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ আমি বলছি, দেখো গান্ধীজি শিখিয়েছিলেন সেটা হচ্ছে স্বাবলম্বন, মানে অন্যের উপর অবলম্বন করা যাবে না। যখনই তুমি প্রশ্নটা এমন আসে কোনটি আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেছে, তাহলে কি হবে বলতো? পরাবলম্বন। পরাবলম্বন আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেছে, অর্থাৎ স্বাবলম্বন হতে হবে এবং নিজের উপর অটুট বিশ্বাস স্থাপন করতে হবে। দেখো প্রতিটা টপিক সুন্দরভাবে এভাবে চিত্র সহকারে কিন্তু উপস্থাপন করা হয়েছে আমাদের বাংলা বিচিত্রা বইটিতে। আমি কয়েকটি এমসিকিউতে যাব, তারপর হচ্ছে তোমাদের এই প্রশ্নগুলো আলোচনা করব। শুরুতে এই প্রশ্নটির উত্তর একটু জানিয়ে দাও। যোগবাণী কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ এটি পড়ে, এটা আগে জানাও। কখন নিজের উপর অটুট বিশ্বাস আসে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। লাজু খন্দকার, তুমি হচ্ছে আমার ইনবক্সে একটা মেসেজ দিয়ে রাখো, তোমার ঠিকানাটা দিয়ে রাখো। তুমি হচ্ছে কয়েকদিনের মধ্যে 2 বা 3 দিনের মধ্যে তোমার ঠিকানায় বাংলা বিচিত্রা বইটি চলে যাবে। আর যারা পেতে চাও, আগামীতে এইভাবে উইনার হতে চাও, সর্বোচ্চ শেয়ার করে মেনশন করে সঠিক উত্তর প্রদান করে, তারা শেয়ার করে কতটা শেয়ার করেছে অবশ্যই জানাবে। কোথায় জানাবে আমি বলে দিব, তোমাদের মধ্য থেকে 3 জন পাবে। তাহলে বলো, কখন নিজের উপর অটুট বিশ্বাস আসে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। এবং আমার পথ প্রবন্ধে বলা হয়েছে কখন হচ্ছে দেখো আত্মাকে চিনলে হচ্ছে আত্মনির্ভরতা আসে। আত্মাকে চিনলে কি বলতো? আত্মনির্ভরশীলতা আসে। এইগুলো গুরুত্বপূর্ণ। তাহলে এখানে সঠিক উত্তর হবে দেখো, নিজের সত্যকে কর্ণধার বলে জানলে। নিজের সত্যকে কর্ণধার বলে জানলে তোমার উপর কি আসবে বলতো? একটা অটুট বিশ্বাস আসে। অটুট বিশ্বাস আসে কখন? তাহলে নিজের সত্যকে কর্ণধার বলে জানলে। পরের প্রশ্নটি, কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে কখন, খুবই গুরুত্বপূর্ণ। এখানে 100% দিয়েই রাখছি, কারণ কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটি পাবে। এবং প্রতিটা প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো 7 স্টার করে দেওয়া কিন্তু আমাদের বইয়ে কিন্তু সেগুলো দেওয়া আছে। 7 স্টার আছে, 3 স্টার আছে, অর্থাৎ কম গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ, কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কোনটি গুরুত্বপূর্ণ, আমাদের বইয়ে কিন্তু A to Z সবগুলো দেওয়া আছে। তোমরা যারা এখনো সংগ্রহ করনি, বাজারে তোমার হচ্ছে আলাদা আলাদা বই না কিনে একটা বইয়ের মধ্যে তোমার নাটক, উপন্যাস, গদ্য, পদ্য, বিরোচন অংশ, লিখিত অংশ A to Z কিন্তু সব রয়েছে এই বাংলা বিচিত্রা বইটিতে। কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে কখন বলো? রূপক দে অনেক মেনশন করেছে। রূপক, তোমার নামটা মানে নোট করে রাখলাম আর কি। আরো কয়েক দেখি কারা শেয়ার করে আর হচ্ছে মেনশন করে। তাহলে সঠিক উত্তর অনেকেই জানিয়েছো। এখানে সি মজিদ জানিয়েছো, নিরাচাই, সাদিয়া জানিয়েছো। সঠিক উত্তর দেখো আত্মাকে চিনার মাধ্যমে। সঠিক উত্তর কি হবে? আত্মাকে চিনার মাধ্যমে তোমার একটা কি হবে? আত্মনির্ভরশীলতা আসবে। আত্মনির্ভরশীলতা কখন আসে? আত্মাকে চেনার মাধ্যমে। তারপরে বলো, আমার পথ প্রবন্ধ অনুসারে সত্যকে কিসের মধ্যে পাওয়া যায়? তুমি সত্যকে কিভাবে পাবে? এবং যারা হচ্ছে বইটি অর্ডার করতে চাও, দেখো আমাদের কমেন্টে পিন করে দেওয়া আছে লিঙ্কটি, এবং এই লিঙ্কে যে তোমরা 32% অফারে কিন্তু মানে ছাড়ে এই বইটি তোমরা ক্রয় করতে পারবে। হ্যাঁ, পদ্মা কবিতাটি পড়াবো এটার পরে। পদ্মা কবিতা থেকে যেগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো অবশ্যই। ঝটপট জানাও, আমি তো উত্তর বলেই দিব তোমাদেরকে। তাহলে সঠিক উত্তর দেখো, পরিশ্রম, সাধনা, ভুল নাকি চেষ্টা? তাহলে এখানে বলা হয়েছে যে সত্যকে কিসের মধ্যে পাওয়া যায়, সেটা হবে ভুলের মধ্য দিয়ে। তুমি ভুল করবা, ভুল থেকে শিক্ষা নিয়েই কিন্তু পরবর্তীতে তোমার এই ভুলের পরিমাণ কিন্তু কমে যাবে। তাহলে ভুল করতে করতে দেখবা তোমার একসময় ভুলের পরিমাণ কমে যাবে। তোমরা 90 জন আছো, তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যারা পরবর্তীতে এসেছো। আজকের ক্লাসটি কমপক্ষে 20+ শেয়ার করতে হবে, 20টা শেয়ার। এরপর হচ্ছে 10 জন বন্ধুকে মেনশন, 10 জন বন্ধুকে মেনশন করতে হবে আর সঠিক উত্তর প্রদান করতে হবে। যারা করবে তাদের মধ্য থেকে 3 জন বাংলা বিচিত্রা বইটি পাবে। গত ক্লাসে সর্বোচ্চ শেয়ার করে লাজু খন্দকার, যশোরের লাজু খন্দকার, সে কিন্তু বইটি পেয়েছে, অতি দ্রুত পেয়ে যাবে। তোমরা যদি পেতে চাও তাহলে
এই নির্দেশনাগুলো অবশ্যই ফলো করবে। সঠিক উত্তর হচ্ছে ভুলের মধ্য দিয়ে। পরের প্রশ্নটি, কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, প্রতি বছরই কিন্তু এই প্রশ্নটা আসতে দেখা গিয়েছে এবং এটা মনে রাখার যে শর্টকাট ছন্দ আছে বা কৌশল আছে আমাদের বইয়ে কিন্তু এটা আছে এবং আমিও দিয়ে দিব। তোমরা আগে উত্তর করো কি হবে। একটু ঝটপট জানাও। অগ্নিবীণা, শিউলিমালা, যুগবাণী নাকি মৃত্যু ক্ষুধা? তাহলে কাজী নজরুল ইসলামের উপন্যাস মনে রাখার যে শর্টকাট টেকনিক সেটা হচ্ছে দেখো কি হবে, বাকুম হবে, বাকুম। তাহলে বা থেকে কি হবে, বা থেকে হবে বাঁধনহারা এবং এটা মনে রাখবা চন্দ্রবিন্দু হবে, বাঁধনহারা। এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম পত্র উপন্যাস। কু থেকে হবে কুহেলিকা, কু থেকে কি হবে কুহেলিকা, এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস। আর ম থেকে হবে মৃত্যু ক্ষুধা, ম থেকে কি হবে মৃত্যু ক্ষুধা। এইগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস। তাহলে অপশনগুলো চেক করো, এখানে অগ্নিবীণা, শিউলিমালা, যুগবাণী আছে, তিনটা তো হবে না, তাহলে সঠিক উত্তর হবে মৃত্যু ক্ষুধা। এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যু ক্ষুধা। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্নটিতে যাব, তার আগে আমরা আরেকটু থিওরি অংশটুকু পড়ে আসি। এখানে দেখো দুইটা শব্দ অর্থ আছে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আগুনের সম্বর্জনা। শব্দের অর্থ কি তোমরা একটু জানাও তো। আগুনের সম্বর্জনা, আমার পথ প্রবন্ধ থেকে দুইটা প্রশ্ন খুব বেশি আসে, সেটা হচ্ছে আগুনের মানে শব্দ অর্থ থেকে আগুনের সম্বর্জনা শব্দের অর্থ কি, আর একটা হচ্ছে আগুনের ঝান্ডা। আর তোমাদের যেহেতু ঢাবিতে এবং হচ্ছে তোমার জগন্নাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশ আছে, সেক্ষেত্রে এই প্রশ্নটি আরো বেশি গুরুত্বপূর্ণ যে অভিশাপ রথের সারথি বলতে কি বোঝানো হয়েছে। অভিশাপ রথের সারথি বলতে কি বোঝানো হয়েছে খেয়াল করো। সমাজের নিয়ম পাল্টাতে গেল, অর্থাৎ কাজী নজরুল ইসলাম বলেছেন সমাজের যে প্রচলিত নিয়ম কানুন আছে এগুলো যদি তুমি পরিবর্তন করতে চাও তাহলে সমাজ রক্ষকদের বাধার সম্মুখীন তোমাকে হতে হবে, তবুও তোমাকে থেমে থাকা যাবে না। তুমি হচ্ছে প্রবল আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে তোমাকে ধাবিত হতে হবে। এবং এই অভিশপ্রতের সারথি বলতে বুঝিয়েছেন সেটা দেখো সত্যের অনুসারী হতে হবে, তোমাকে স্পষ্টভাষী হতে হবে এবং অন্যায়ের প্রতিবাদকারী এবং সমাজ পরিবর্তনকারী তোমাকে হতে হবে। কি কি দেখো, অভিশপ্রতের সারথি বলতে বুঝিয়েছে সত্যের অনুসারী হতে হবে, তোমাকে স্পষ্টভাষী হতে হবে, অন্যায়ের প্রতিবাদকারী হতে হবে, আরেকটা হচ্ছে তোমাকে সমাজে পরিবর্তন আনতে হবে। এই চারটা কথা যদি তুমি লিখতে পারো তাহলে এখানে পূর্ণ মার্ক তুমি পেয়ে যাবে। তারিক বলেছে স্যার একটা বই লাগবে, অবশ্যই বই পাবা, তুমি হচ্ছে শেয়ার করে দাও বেশি বেশি। তাহলে এখানে দেখো আগুনের সম্বর্জনা শব্দের অর্থ ঘষে মেজে পরিষ্কার করা, অর্থাৎ আমাদের সমাজে সকল অশুদ্ধি কেলেদ এবং এগুলো দূর করার হাতিয়ার সে দূর করতে পারে, সেটা হচ্ছে একমাত্র হচ্ছে আগুনের সম্বর্জনা। আগুনের ঝান্ডা শব্দের অর্থ কি, তাহলে আগুনের ঝান্ডা অর্থ হচ্ছে অগ্নি পতাকা। কি হবে, অগ্নি পতাকা। আগুনের ঝান্ডা অর্থ হচ্ছে অগ্নি পতাকা। তৃষা অনেককে মেনশন করেছো। আমি একটা এটা হচ্ছে দেখো জাবির প্রশ্ন আগে খুব বেশি জটিল আসতো, কিন্তু বিগত 2টা বছরের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গিয়েছে যেহেতু শুরুতে মানে ঢাবির আগে পরীক্ষা হয়, সেক্ষেত্রে এই যে সহজ প্রশ্নের প্যাটার্নটা কিন্তু ধীরে ধীরে সহজ হচ্ছে। কিছু 2-1টা প্রশ্ন একটু অন্যরকম থাকবে, আমরা নির্দেশনা দিব। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ থেকে কোনগুলো পড়বো, আমি এখানে যেগুলো হাইলাইট করে দিচ্ছি সেগুলোই পড়বো। অগ্নিবীণা খুবই গুরুত্বপূর্ণ, অগ্নিবীণা, বিষেরবাসী, তারপর হচ্ছে এই যে চক্রবাক, এই তিনটা খুবই গুরুত্ব সহকারে পড়বা। উপন্যাস তিনটা সেটা মনে রাখার টেকনিক দিয়েছি, সেটা হচ্ছে বাকুম, বা থেকে বাঁধনারা, কু থেকে কুহেলিকা, ম থেকে মৃত্যুক্ষুধা। গল্প গ্রন্থ এতটাই গুরুত্বপূর্ণ, গতবার কিন্তু ঢাবিতে এসেছে এবং সকল বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের এই যে আতিকা চৌধুরী মেনশন করেছো, কে কতটা মেনশন করেছো শেয়ার করেছো আমাকে জানাবে। অনেস্ট থেকে আমি তাদের থেকে নাম লিখে হচ্ছে লটারির মাধ্যমে 3জনকে বই পাবে আর কি। তাহলে যে ব্যথার দান, রিক্তের বেদনা, শিউলিমালা, প্রশ্ন এমনও আসতে পারে যেহেতু যেখানে তুমি দেখবা 3টা আছে, আর একটা তোমার মানে বলবে যে নিচের কোনটি কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ নয়, এখানে আরেকটা অপশন তোমাকে দিতে পারে, যেমনটা করেছিল গতবার ঢাবিতে। এখানে পদ্মরাগ দিয়েছিল যে নিচের কোনটি রোকেয়া সাকাত হোসেন রচনা নয়, সেক্ষেত্রে পদ্ম রাগ কিন্তু রোকেয়া সাকাত হোসেন, কিন্তু পদ্ম গোখরা এটা কিন্তু কাজী নজরুল ইসলামের, এইভাবে তোমাকে পড়তে হবে। তাহলে এখানে খেয়াল করো, ব্যথার দান আছে, রিক্তের বেদনা আছে, শিউলিমালা আছে, পদ্ম গোখরা আছে, জিনের বাদশাহ আছে, এগুলো হচ্ছে তোমার কি হবে কাজী নজরুল ইসলামের। প্রবন্ধ গ্রন্থ থেকে দেখো যুগবাণী, এটা পরীক্ষায় বেশি আসে, যুগবাণী এটা কোন ধরনের সাহিত্যকর্ম। এরপর ধূমকেতু, বানানটা হচ্ছে দীর্ঘকার হবে, এটা একটু খেয়াল করবা। তারপর পত্রিকাটা আরো বেশি গুরুত্বপূর্ণ,
ধূমকেতু, লাঙল আর দৈনিক নবযুগ হবে। ধূমকেতু, লাঙল আর দৈনিক নবযুগ। তোমরা কিছু পড়ো আর না পড়ো, বিগ ফ্যান স্যার, আমি শেয়ার করছি। হ্যাঁ, অবশ্যই বই পাবে শুভ্র, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তাহলে গল্প গ্রন্থ দেখো, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, পদ্মকোকড়া। গতবার ঢাবিতে এটা এসেছে যে এই নিচের কোনটি রোকেয়া সাকাত হোসেন রচনা নয়, অপশনে কিন্তু পদ্মকোকড়া এটা ছিল, গোখরো। আরেকটা শিউলিমালা, জিনের বাদশাহ, দুরন্ত প্রতীক। আরেকটা দেখো হেনা। দেখো ভাইরাল হয়েছিল, চাচা হেনা কোথায়? তাহলে দেখো এটা কিন্তু অনেক আগে ভাইরাল হয়েছিল, এবং এটা মনে রাখবে যে হেনা এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কি বলতো গল্প গ্রন্থ হবে। এখান থেকে তোমরা একটা মার্ক কমন পাবে, একটা মার্ক তোমরা কমন পাবে, এটা আমি 100% দিয়ে রাখতে পারি। এবং এইগুলো যে তোমাদের যদি খুব সহজে আয়ত্ত না রাখতে পারো, তাহলে আমাদের বইয়ে কিন্তু এটা কিভাবে মনে রাখবা খুব সহজে কিন্তু ছন্দ সহকারে দেওয়া আছে। আমরা পরের প্রশ্নে যাব, অর্থাৎ উৎস গ্রন্থ থেকে প্রতি বছরই একটি প্রশ্ন আসে। যেমন আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে সংকলন করা হয়েছে। কোন জায়গা থেকে বলো তো? রুদ্রমঙ্গল থেকে সংকলন করা হয়েছে। রুদ্রমঙ্গল, সঠিক উত্তর কি হবে? রুদ্রমঙ্গল। এবার বলো, যোগবাণী কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ? বেসিকটা পড়িয়ে এসেছি, এবার উত্তর করো। 56টা শেয়ার মাত্র। যারা শেয়ার করেছো তারা অবশ্যই বিবেচনা করে তাদের মধ্য থেকে 3 জনকে বই দেওয়া হবে। সাইদুল ইসলাম, তুমি অবশ্যই শেষে একটু জানাবা, এবং শেষ মুহূর্তে সাইদুল ইসলাম, তারপরে আরো কয়েকজন ছিল, আতিকা চৌধুরী, আমি নামগুলো লিখে রাখবো আর কি। তাহলে বলো, যোগবাণী কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ? নাট্য গ্রন্থ না, হবে না। কাব্য হবে কিনা দেখা যাক। প্রবন্ধ, একটা গল্প গ্রন্থ। তো গল্প গ্রন্থ কিন্তু হবে না। একটু আগেই কিন্তু আমরা পড়েছি যে হচ্ছে যোগবাণী এটা কোন ধরনের সাহিত্যকর্ম। একটু দেখো তো, এই যে যোগবাণী এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ হবে। কি হবে? যোগবাণী এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ হবে। প্রবন্ধ। সঠিক উত্তর কি হবে তাহলে এখানে? সঠিক উত্তর হচ্ছে গ, প্রবন্ধ গ্রন্থ। একের সঠিক উত্তর হচ্ছে গ। পরের প্রশ্নটি, আমরা তো এগুলো পড়া হয়েছে আমাদের। এবার বলো, কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি? কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনগুলো? যারা স্বপ্ন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আসন, তাদের জন্য বলছি তোমাদের শুরুতে প্রশ্ন ব্যাংক কিন্তু পড়া লাগবে, এবং প্রশ্ন ব্যাংক আমাদের ব্যাখ্যা সমৃদ্ধ যে প্রশ্ন ব্যাংক রয়েছে সেটা কিন্তু তোমরা পেজে অর্ডার করলেও পাবে, এবং যে নিকটস্থ লাইব্রেরি আছে বা ওয়েবসাইট থেকে তোমরা অর্ডার করতে পারো। সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক। আর বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে ইংরেজি বইটা দেখো, ইংলিশ বিচিত্রা এতটা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, ঠিক তেমনইভাবে জিকে বাংলা। তুমি এক সেট বই যদি কেনো, তাহলে তোমাকে সম্পূর্ণ কোর্সটাই তোমাকে ফ্রি করে দেওয়া হচ্ছে। এত সুযোগ সুবিধা তুমি পাচ্ছ, এবং প্রতিটা লেকচার শেষ হওয়ার সাথে সাথে তুমি এক্সামও দিতে পারবা। 6 বলেছো সি, দেখা যাক কি হয়। তাহলে কাজী নজরুল ইসলামের পত্রিকা হচ্ছে, দেখো এখানে নবযুগ হবে, ধূমকেতু হবে, আর একটা আছে লাঙল আছে। লাঙল আছে, দৈনিক নবযুগ আছে, আর কি আছে বলো তো? ধূমকেতু হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে গ হবে। সঠিক উত্তর গ। পরের প্রশ্নটি, আমার পথ প্রবন্ধে পথ প্রদর্শককে, মানে তোমার পথ দেখাবে কে বলো? তৃষা, আতিকা ইসলাম ছিল, আর একটা সাইদুল ইসলাম ছিল, বেশি মেনশন করেছে। তোমাদের নাম অবশ্যই থাকবে প্রথম লিস্টে। আর ক্লাসের পিডিএফ কোথায় পাবে? অনেকেই প্রশ্ন করেছে। দেখো, বা পূর্বের যে আরো 4টা লেকচার হয়েছে বা ব্যাখ্যা সহকারে যে ক্লাসটা নেওয়া হয়েছে, সকল আপডেট তথ্য আমার আইডিতে শেয়ার করা আছে। মানে আমাদের পেজে তো প্রতিনিয়ত অনেক ক্লাস হচ্ছে, তোমার আইডিতে যদি তুমি শেয়ার করে রাখো, যখন ইচ্ছা তখন দেখতে পারবে। আর আমাদের ইউটিউব চ্যানেলও আছে, জয়কলি একাডেমি, সেখানেও ক্লাসগুলো পোস্ট করা আছে। উত্তর করতে থাকো ঝটপট। আর আমি হচ্ছে কোথায় পাবে বিস্তারিত পূর্বের ক্লাসগুলো, আমি আমার আইডি থেকে দেখো একটা কমেন্ট করেছি, সেখানে দেখে নিতে পারো। দেখো, জিলানি হাসান জয় থেকে একটা কমেন্ট করেছি। সঠিক উত্তর, আমার পথ প্রবন্ধের পথ প্রদর্শক হচ্ছে সত্য। আমার পথ দেখাবে আমার কি বলতো? সত্য। সঠিক উত্তর হচ্ছে খ। সঠিক উত্তর হবে খ। পরের প্রশ্নটি, কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন? কত সাল? সাল থেকে তেমন প্রশ্ন আছে না, কিন্তু এটা বিগত বছরে অনেকবার এসেছে, দেখা গিয়েছে। তাহলে বলো। নীরাও অনেক হচ্ছে মেনশন করেছো। 4 জন ইতিমধ্যে পেয়েছি। রূপক দে 5 জন।
তাহলে সঠিক উত্তর এখানে কি হবে একটু জানাও ঝটপট। হ্যাঁ, অনেকে জানিয়েছো, আমি বলে দিচ্ছি। দেখো 1917 সালে কি হবে বলো তো? 1917 সালে সম্বর্ধনা শব্দের অর্থ কি? সম্বর্ধনা শব্দের অর্থ কি এটা জানাও। এর পাশাপাশি দেখো রেফ এর পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। এই যে রেফ আছে এরপর বর্গীয় জ কিন্তু দুইটা হবে না, এটা কিন্তু ভুল। অর্থাৎ রেফ এর পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না, দুইবার হয় না। সম্বর্ধনা শব্দের অর্থ কি একটু জানাও। আবর্জনা ঘষে মেজে পরিষ্কার করা, নাকি গৃহ, আরেকটা হচ্ছে সম্মান দেওয়া। এর পাশাপাশি দেখো পরিষ্কার বানানটা, পরিষ্কার বানান এখানে কি আছে? মূর্ধন্য ষ আছে। অর্থাৎ মনে রাখবা রস্বইকারের পর একটা হচ্ছে পরি আছে, একটা হচ্ছে বহি আছে, আর একটা দেখো আবি। অর্থাৎ রস্বইকারের পরে সেখানে কি বসে বলো তো? মূর্ধন্য ষ বসে। যেমন পরি থেকে পরিষ্কার, বহি থেকে বহিষ্কার, আবি থেকে হবে কি? আবিষ্কার। আর পুরস্কার একটা আছে পুরস্কার, তারপরে দেখো আছে কি নমস্কার, আর একটা হচ্ছে তিরস্কার। পুরস্কার, নমস্কার আর তিরস্কারে কি হবে? দন্ত স হবে। অর্থাৎ অ বা যদি আ থাকে এরপর হচ্ছে তোমার সবসময় দন্তস্ব হয়, আর রস্বইকারের পরে সবসময় কি হবে বলো তো? মূর্ধন্য ষ হবে। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে? এখানে বলা হয়েছে ঘষে মেজে পরিষ্কার করা, ঘষে মেজে পরিষ্কার করা হবে। পরের প্রশ্নটি, আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? এই যে অন্তর্ভুক্ত আছে উপর্যুক্ত বানান, এখানে কিন্তু রেফ হবে, এই বিষয়টা একটু খেয়াল করবা। অন্তর্ভুক্ত বানান, উপর্যুক্ত বানান। উপরযুক্ত বা কি হবে? উপরিউক্ত হবে। এই বানানগুলোতে রেফ হবে, এটা একটু খেয়াল করবা। তৃষা, রূপক, তারপর হচ্ছে সাইদুল ইসলাম আছো, নীরা আছো, এই যে নামগুলো মানে মুখস্থ হয়ে গেছে আমারও। যারা পরে এসেছো তোমাদের জন্য বলছি, ক্লাসটি সর্বোচ্চ শেয়ার করলে 10 জন করে বন্ধুকে মেনশন করলে তোমাদের মধ্য থেকে বাছাই করে 3 জনকে বাংলা বিচিত্রা বইটি দেওয়া হবে। আজকের ক্লাসের প্রতিটা ক্লাসেই এই অফারটা থাকবে। এবং বইটির দাম যারা সবাই তো পাবে না, যারা শেয়ার করবে তারাই তো পাবে। 560 টাকা। তোমরা হচ্ছে নিকটস্থ লাইব্রেরি বা হচ্ছে আমাদের পেজ থেকে অর্ডার করতে পারো, এক বইয়ে সবকিছু পেয়ে যাবে। এখানে সঠিক উত্তর কি হবে? রুদ্রমঙ্গল হবে। কি হবে? রুদ্রমঙ্গল। সঠিক উত্তর হচ্ছে রুদ্রমঙ্গল। পরের প্রশ্নটি, আমার পথ প্রবন্ধে অভিশাপ রথের সারথি বলতে কি বোঝানো হয়েছে? অভিশাপ রথের সারথি, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, এবং এটা দেখো লিখিত অংশে আসতে পারে। অর্থাৎ কাজী নজরুল ইসলাম বলতে চেয়েছেন সমাজে যে প্রচলিত নিয়মকানুন আছে সেগুলো যদি তুমি পরিবর্তন করতে চাও তাহলে সমাজ রক্ষকদের বাধার সম্মুখীন তোমাকে হতে হবে। আর অভিশাপরতে সালিতা দ্বারা বোঝানো হয়েছে সেটা হবে অন্যায়ের প্রতিবাদী হবে, স্পষ্টভাষী হবে এবং সমাজ পরিবর্তনকারী তোমাদের হতে হবে তোমাকে। এটা দ্বারা বুঝিয়েছে অর্থাৎ যে অভিশাপরতে সারথি। বলো কি হবে? হ্যাপি ত্রিপুরা জানিয়েছো, তারপর হচ্ছে আফতাব রাফি জানিয়েছো। ছেলেদের কমেন্টস আছে, ছেলেরা তোমরা এত পিছিয়ে কেন বলো? রথ চালক এটা হবে না, এটা হবে অন্যায়ের প্রতিবাদী হবে বা হচ্ছে সত্যের অনুসারী হতে পারে। অপশনে থাকতে পারে দেখো সত্যের অনুসারী থাকতে পারে, তারপর হতে পারে সমাজ পরিবর্তনকারী হতে পারে, সমাজ পরিবর্তনকারী পরিবর্তনকারী, আর একটা হতে পারে দেখো স্পষ্ট ভাষী, স্পষ্টবাদী বা ভাষী হতে পারে। এই চারটা থেকে একটা কিন্তু অপশনে থাকবে। এখানে দেখো অন্যায়ের প্রতিবাদী আছে, সঠিক উত্তর হবে অন্যায়ের প্রতিবাদী। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? গ্রন্থ থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, এবছরও আসার সম্ভাবনা রয়েছে। জানাও কি হবে? আমি বলে দিব যদিও, তোমরা একটু উত্তর করো। বিকাশ মজিদ জানিয়েছো। ক্লাস দেখছো 80 জন, 70 জন, শেয়ার মাত্র 62টা। মানে ফ্রি ক্লাস বলে এতটা অবজ্ঞা করো না। গত বছর মানে এই শুধুমাত্র এই ক্লাসগুলো থেকে ঢাবিতে হুবহু 15টার মধ্যে 13টা কমন এসেছিল এবং পরীক্ষা শেষেই কিন্তু পোস্ট করা হয়েছিল। শুধুমাত্র ঢাবিতে না, সকল বিশ্ববিদ্যালয়ে হুবহু কমন এসেছিল, হিউজ পরিমাণ প্রশ্ন। এবং আমাদের বাংলা বিচিত্রা বই থেকে কিন্তু এই হুবহু কমনটা তোমাদেরকে প্রতিটা
পরীক্ষা শেষে কিন্তু সলভ দেওয়া হবে এবং দেখানো হবে। তাহলে এখানে বলেছে যে কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? একটা হচ্ছে দেখো তোমার পদ্মরাগ, এটা তো হবে না, পদ্মরাগ সেটা হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পদ্ম পুরাণ বা পদ্মবতী, এটা কিছু হবে না, পদ্ম ঘোকরা হবে। এর পাশাপাশি আরো কোনগুলো আছে দেখো, রিক্তের বেদন আছে, কি কি আছে দেখো, রিক্তের বেদন, যেটা সঠিক উত্তর হিসেবে অপশনে থাকে, রিক্তের বেদন। তারপরে থাকতে পারে দেখো ব্যথার দান, রিক্তের বেদন, ব্যথার দান। তারপরে থাকতে পারে দেখো এই যে পদ্ম ঘোকরা তো এখানে আছে, শিউলি মালা আছে, শিউলি মালা সংক্ষেপে লিখছি। এরপর আছে হচ্ছে জিনের বাদশা আছে, এইগুলো হচ্ছে তোমার গল্প গ্রন্থের মধ্যে যাবে। আর যদি বলা হয় যে উপন্যাস কোনগুলো, সেটা মৃত্যুকথা হবে, কুহেলিকা হবে, আর বাকুম হবে। পরের প্রশ্নটি দেখো, আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে ড্যাশ। তাহলে আমার পথ দেখাবে কে, বলো। যারা গত ক্লাসের পিডিএফ পাওনি, ক্লাস শেষে তো পোস্ট করা হয়েছিল এবং আমাদের যে গ্রুপ খোলা হয়েছে, আমি শেষ মুহূর্তে বলে দিব যে কোন গ্রুপে তোমরা এগুলো পেয়ে যাবে। আর দেখো গত ক্লাসের পিডিএফ অলরেডি হচ্ছে জিলানি স্যার পেজে কিন্তু পোস্ট করে দিয়েছিলাম, তোমাদের সুবিধার্থে একটা কমেন্টও করা হয়েছে, এখানে ক্লাস শেষে দেখে নিতে পারো। আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার কে বলো তো, আমার সত্য, আমার সত্য। তাহলে সঠিক উত্তর কি হবে, সত্য হবে। লাজু খন্দকার অলরেডি বাংলা বিচিত্রা বই গত ক্লাসের ভিত্তিতে পেয়েছে, লাজু খন্দকার পাবে না এরপর হচ্ছে পরবর্তীতে নতুন মুখ 3 জন পাবে। 14 নম্বর প্রশ্নটি বলো, যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। উক্তিটি কোন লেখকের? এভাবে একটা উক্তি দিয়ে তোমাকে বলতে পারে এই উক্তিটি কার ছিল বা কোন জায়গা থেকে চয়ন করা হয়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকগুলো থাকবে। তাহলে বলো, আবুল ফজল, শওকত ওসমান, মুনির চৌধুরী নাকি কাজী নজরুল ইসলাম, কোনটি হবে? তাহলে আলোচ্য এই উক্তিটি নিয়ে হয়েছে তোমার আমার পথ প্রবন্ধ থেকে, এবং আমার পথ প্রবন্ধ লিখেছেন কে বলতো, কার? এটি হচ্ছে কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর হবে কি, এটা ঘ হবে, কাজী নজরুল ইসলাম। তাহলে 14 সঠিক উত্তর হচ্ছে ঘ। পরের প্রশ্নটি, ব্যথার দান, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। ব্যথার দান কি জাতীয় গ্রন্থ? এবং প্রতিটা সাহিত্যকর্ম কিন্তু আমাদের বইয়ে তোমার হচ্ছে পাশে চিত্র সহকারে কিন্তু আছে এবং বক্স আকারে দেওয়া আছে, পাশে স্টার চিহ্ন দেওয়া আছে তোমাদের, যাতে যেগুলো গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তে তোমরা যেমন পরীক্ষা আগামীকাল তুমি আজ রাতে কোনগুলো দেখে যাবে, তার জন্য কিন্তু আলাদাভাবে প্রতিটা গুরুত্বপূর্ণ টপিকের পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে বলে এখানে কি হবে, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, পদ্ম ঘোকরা, এটা হচ্ছে তো গল্প গ্রন্থ হবে, কি হবে, গল্প গ্রন্থ হবে। সঠিক উত্তর হবে খ, সঠিক উত্তর হবে খ। পরের প্রশ্নটি, এই প্রশ্নটা তোমার হচ্ছে একাডেমিক এবং অ্যাডমিশনের সব জায়গায় সমানভাবে কিন্তু এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, যে আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য বিষয় কি, মূল কথা কি, মূল বাণী কি, এ ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। সমাজতান্ত্রিক বিপ্লব, সাম্যবাদী জাগরণ, ব্যক্তি সত্তার জাগরণ নাকি গণ অভ্যুত্থান? এই প্রশ্নটা কিন্তু গতবার এসেছে, গণ অভ্যুত্থান এটা কোন ধরনের সমাস, গণের অভ্যুত্থান এটা ষষ্ঠী তৎপুরুষ। ঠিক তেমনি ভাবে দেখো রয়ের পরে মধ্যাহ্ন অবশ্যই বানানটা এখানে একটু জানবে। আর এখানে এই প্রশ্নটির উত্তর হচ্ছে ব্যক্তি সত্তার জাগরণ। সঠিক উত্তর হচ্ছে গ, ব্যক্তি সত্তার জাগরণ। অর্থাৎ এই যে তুমি যদি নিজে নিষ্ক্রিয় থাকো, তাহলে তোমার এই যে বলে কোনটি আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেছে, অর্থাৎ পরাবলম্বন, অন্যের উপর যদি তুমি নির্ভরশীল থাকো তাহলে তুমি নিষ্ক্রিয় হয়ে যাবে। তোমাকে স্বাবলম্বন হতে হবে, তোমার নিজের উপর অটুট বিশ্বাস স্থাপন করতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে, আত্মাকে চিনতে হবে। তাহলে এখানে এগুলো হচ্ছে ব্যক্তি সত্তার জাগরণ। পরের প্রশ্নটি, পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের যেই টপিকটা পড়তে হবে, এই যে যারা পরবর্তীতে এসেছো তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে সর্বোচ্চ শেয়ার করবা এবং মেনশন করবা, তাদের মধ্য থেকে 3 জন বাংলা বিচিত্রা বইটি পাবে। এবার দেখো পদ্মা, এটি হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে নাই কিন্তু ফুল সিলেবাসে আছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে এই পদ্মা কবিতাটি, এটা যে বানানাসের উচ্চারণটা কি, এরপর এটা কোন ছন্দে রচিত, অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এরপর সনেট সম্পর্কে, সনেট সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা, সনেট সম্পর্কে বলো তো, সনেট এটা কতটা লাইনের কবিতা, কতটা চরণ থাকে একটু জানাও।
সনেট এই যে কবি বলা হয়েছে এটা কতটা চরণ থাকে এবং সনেটের জনককে সেটা একটু জানাবা। সনেটের জনককে এবং প্রশ্নটা আসতে পারে বাংলা সনেটের জনককে, প্রশ্নটা কিন্তু দুই ধরনের আসতে পারে তোমাদের। তাহলে দেখো এই সনেট হচ্ছে মোট হচ্ছে 14টা লাইন থাকবে, 14টা লাইন থাকবে, মাত্রা থাকবে, এমন ভাবসঙ্গত কবিতাকে বলা হয় সনেট। এটা বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা বলি। যদি বলা হয় সনেটের জনককে তাহলে হবে ইতালির পেত্রাক, ইতালির পেত্রাক। আর যদি বলা হয় বাংলা সনেটের জনককে তখন সেটা হবে মাইকেল মধুসূদন দত্ত। এই পদ্মা কবিতার এর মূল ভাব কি সেটা দেখো, প্রমত্ত পদ্মার ভয়ঙ্কর ও কল্যাণময় রূপের সঙ্গে এদেশের মানুষের যে একটা তোমার জনজীবনের একাত্মতা, অর্থাৎ পদ্মার দেখো একটা ভয়াবহতা আছে, এবং যখন বন্যা হয় বন্যার পর যে হচ্ছে পাশে তোমার যে ভূমিগুলোতে পলিমাটি এরপর হচ্ছে তোমার ফসলগুলো ভালো হয়, তাহলে পদ্মার একদিকে রয়েছে ভয়াবহতা আর একদিকে রয়েছে কি এটা কল্যাণময় রূপ, এবং এর সাথে মানুষের জনজীবনের যে একাত্মতা সেটা কিন্তু এখানে ব্যক্ত হয়েছে। তারপর নদীমাতৃক বাংলাদেশের সংগ্রামী মানুষের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু এই পদ্মা কবিতায়, নদীমাতৃক মানুষের যে সংগ্রামী জীবন সেটি। এরপর পদ্মা কবিতাটি এটা কাফেলা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে, কাফেলা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে বা নেওয়া হয়েছে। প্রশ্নটা আসতে পারে যে কাফেলা এটা তো পড়লামই, ভয়ঙ্কর ও প্রমত্ত রূপ পদ্মা নদীর হিংস্রতা থেকে নির্দেশ করে, যে পদ্মার যে হিংস্রতা আছে সেটা দ্বারা কোনটিকে নির্দেশ করে, সেটা হচ্ছে ভয়ঙ্কর এবং প্রমত্ত রূপ, এটা একটু মনে রাখবা। তারপর একই পদ্মা কখনো ধ্বংসাত্মক রূপে তোমার হচ্ছে দেখা দেয় এবং কখনো তোমার কল্যাণময় রূপে বাংলাদেশের যে জনজীবন আছে তার সাথে কিন্তু মিশে গিয়েছে। অর্থাৎ মূল ভাবটা তোমাকে জানতে হবে যে প্রমত্ত যে পদ্মা তার একদিকে ভয়ঙ্কর রূপ আর একদিকে কি হয় কল্যাণময় রূপ, এটা একটু মনে রাখবা। যেহেতু আজকে তোমাদের একটি টপিকই রয়েছে উচ্চারণ, উচ্চারণ তো শেখাবো, নিয়মগুলো নিয়ে আলোচনা করব। উচ্চারণ থেকে একটা প্রশ্ন আসেই, অসংখ্য এর উচ্চারণটা কি, কিভাবে এগুলো হলো আমরা একটু পরে ধারাবাহিকভাবে মানে শিখবো। বানান সতর্কতা দেখো, ঘূর্ণি যদি বলে ঘূর্ণি বানান কি, তাহলে এখানে কিন্তু রস্যকার থাকতে পারে কিন্তু ঘূর্ণি বানানে দীর্ঘকার হবে, এবং মনে রাখবা রেফের পর মধ্যাহ্ন ন হয়। দ্বন্দ্ব বানান, দ্বন্দ্ব বানানে উভয় পাশে কি হবে ব ফলা হবে। পাণ্ডুর বানানে কি হবে মধ্যাহ্ন ন হবে, কারণ এই যে ট বর্গীয় ধ্বনি তৎসম শব্দে কি হয় মধ্যাহ্ন হয়, যেমন ঘন্টা হতে পারে, কাণ্ড হতে পারে, পাণ্ডুর, এখানে পাণ্ডুর বানানে কি আছে মধ্যাহ্ন ন আছে। এরপর হচ্ছে দেখো প্রদীপ বানান, এখানে কি হবে প্রদীপ বানান হচ্ছে দীর্ঘইকার হবে। এই হচ্ছে তোমার এই পদ্মা কবিতা থেকে গুরুত্বপূর্ণ উচ্চারণ এবং বানান সতর্কতা। যেহেতু আমরা উচ্চারণে আজকে টপিক আছে ক্লাসে, সেটা আমরা একটু পরেই ধারাবাহিকভাবে আলোচনা করব। শুরুতেই দেখো ঢাবিতে যে প্রথম যে প্রশ্নটা থাকে, ঢাবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেখানে প্রথম যে প্রশ্নটা থাকে অ এর সংবৃত বিবৃত উচ্চারণ কোনটি, খুব ভালোভাবে বুঝবা, এখান থেকে একটা মার্ক খুবও কমন পাবা। তার আগে একটা এমসিকিউ উত্তর করে আসো, দেখি তোমাদের এই উচ্চারণে কেমন তোমরা। অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ কি? যারা 80 জন আছো এখনো, তোমাদের কাছ থেকে জাস্ট আমি 30 মিনিট সময় চেয়ে নিচ্ছি, এর বিনিময়ে তুমি 2টা মার্ক খুবও কমন পাবে। বিশ্ববিদ্যালয়ে 0.10 বা 20 জন্য সিরিয়াল চলে যায় 1 থেকে 2000 জন পড়ে, আর 2টা মার্ক সোনার হরিণ। যারা পরে এসেছো তাদের জন্য বলছি, সর্বোচ্চ শেয়ার করলে তোমাদের মধ্য থেকে 3 জন এই বাংলা বিচিত্রা বইটি পেয়ে যাবে, এবং 32% অফারে যদি বইটি সংগ্রহ করতে চাও দেখো কমেন্টে একটা ওয়েবসাইট লিংক আছে, সেখানে সরাসরি অর্ডার করতে পারো। এবার দেখো অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ কি, তোমাকে আগে জানতে হবে বিবৃত বিষয়টা কি, বিবৃত বিষয়টা কি সেটা আগে জানতে হবে। তোমরা উত্তর করতে থাকো, আমি ব্যাখ্যাটা দিয়ে দিব। তাহলে দেখে আসি, দেখো বিবৃত বিষয়টা কি বা এটা দ্বারা কি বোঝায়। অবর্ণের উচ্চারণ 2 রকম, অবর্ণের উচ্চারণ কয় রকম? 2 রকম। এক হচ্ছে দেখো সাধারণ বা স্বাভাবিক, বা যাকে বলা হয় বিবৃত। তাহলে মনে রাখবা যেটার উচ্চারণ স্বাভাবিক সেটা হচ্ছে বিবৃত উচ্চারণ। অর্থাৎ অ এর উচ্চারণ যখন অ এর মতোই উচ্চারিত হয় তখন সেটা কি হবে স্বাভাবিক বা বিবৃত হবে, স্বাভাবিক বা কি হবে বিবৃত হবে। তাহলে আমরা অপশনটি দেখে আসি, দেখো তাহলে এটা কি হবে, অ এর উচ্চারণ যখন স্বাভাবিক স্বাভাবিক থাকবে তখন সেটা কি বিবৃত, অর্থাৎ বিবৃতর আরেকটা হচ্ছে স্বাভাবিক। এখন আমরা অপশনগুলো একটু দেখে আসি যে কোনটিতে আছে। অতুল, তাহলে এই অ এর উচ্চারণটা কার মতো হচ্ছে বলতো, ও এর মতো হচ্ছে। অধীর, অ এর উচ্চারণটা এখানে কি হচ্ছে বলতো, ও এর মতো। করুণ, তাহলে যে ক আছে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে কি থাকে বলতো, অ থাকে, সে অ এর উচ্চারণটা ও হয়ে যায়।
তাহলে এখানে খেয়াল করো এই কয়ের উচ্চারণটা কি হয়ে যাচ্ছে, এই যে ও হয়ে যাচ্ছে। তাহলে এই যে চারটা অপশনের মধ্যে তিনটাই দেখো অ এর উচ্চারণ ও এর মতো উচ্চারিত হচ্ছে, কিন্তু এখানে বলেছে বিবৃত কোনটি। বিবৃত মানে কি স্বাভাবিক, অ এর উচ্চারণ কখন অ এর মতো হয় তখন বিবৃত হবে। খেয়াল করো অনেক, আমরা কি এটা বলছি অনেক বলছি না, অনেক বলছি, অ এর উচ্চারণ অ এর মতোই আছে, তাহলে এটা হবে স্বাভাবিক। ক্লিয়ার কিনা বলো? আর ভুলবা কখনো? তাহলে অ এর উচ্চারণ যখন অ এর মতোই থাকবে তখন তাকে বলা হয় স্বাভাবিক বা বিবৃত। তোমাদের স্বাভাবিক অপশন মানে প্রশ্নে থাকবে না, তখন বিবৃতই থাকবে। ক্লিয়ার কিনা বলো এটি? 104টা শেয়ার করেছো, অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার করেছো। ক্লাসের শেষ মুহূর্তে শেষ 5 মিনিটে অবশ্যই সৎ থেকে আমাকে বলবা, তোমাদের নাম লিখে আমি মানে 10-20টা নাম যদি হয় লটারি করে 3 জন পাবে। শেষ পর্যন্ত থাকবা, পরে আবার দোষারোপ করতে পারবা না। পরের প্রশ্নটি বলো, অধ্যাপক, অধ্যাপক শব্দে অ এর উচ্চারণ কি হবে? সেটা সংবৃত হবে নাকি বিবৃত হবে? তোমরা উত্তর করতে থাকো যে অধ্যাপক এ শব্দে অ এর উচ্চারণটা কি হবে। অ এর উচ্চারণ যখন অ এর মতোই থাকে তখন সেটা স্বাভাবিক বা বিবৃত, আর অ এর মতো যখন না থাকে ও এর মতো হয় তখন সেটা কি হবে? তাহলে এটার আমরা একটু দেখে আসি, এবং এই যে প্রতিটা নিয়ম সুন্দরভাবে আমাদের বাংলা বিচিত্রা বইয়ের দেখো একটা আলাদা বৈশিষ্ট্য যেটা অন্য জায়গায় তুমি পাবে না। প্রথমে বেসিকটা দেওয়া আছে, হিউজ পরিমাণ উদাহরণ দেওয়া আছে, এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ ধাপে ধাপে দেওয়া আছে প্রতিটা স্তরে স্তরে, যাতে তুমি সর্বোচ্চ তুমি কমন পাবেই পাবে। দেখো অ এর স্বাভাবিক উচ্চারণ যেমন অনেক, এটা ও হচ্ছে না। তবে কথা, এখানে দেখো অ এর উচ্চারণটা অ এর মতো থাকছে। এখানে আদ্য এর নিয়ম আছে, যেমন অতি, এই অতির উচ্চারণটা দেখো এখানে কি হয়ে যাচ্ছে, ও হয়ে যাচ্ছে। তাহলে অ এর উচ্চারণ যখন অ এর মতো না থেকে ও এর মতো হয় তখন তার নাম কি বলা হয় বলো তো? তখন তার নাম বলা হয় এই যে সংবৃত। ভালোভাবে খেয়াল করো এবং এর পিডিএফটা পেয়ে যাবে। কোথায় পাবে তো সেটা বলেছি আমি আগেও, আরেকবার বলছি। অ এর উচ্চারণ যখন অ এর মতো হবে তখন সেটা স্বাভাবিক বা বিবৃত, আর অ এর উচ্চারণ যখন অ এর মতো না উচ্চারিত হয়ে ও এর মতো ও, এই যে ও এর মতো উচ্চারিত হবে তখন তার নাম হবে সংবৃত। কি হবে? সংবৃত, সংবৃত হবে। তাহলে এই প্রশ্নটা আমরা একটু দেখে আসি, সলভ করে আসি চলো। এই যে অধ্যাপক, তাহলে উচ্চারণটা কি হবে বলতো? এই যে ওধ, ওধ, তারপর হবে ধা, অধ্যা, তারপরে কি হবে বলতো? পোক হবে। তাহলে এখানে খেয়াল করো তো এখানে ছিল অ, তাহলে অ এর উচ্চারণটা কি হচ্ছে? ও এর মতো হচ্ছে। অ এর উচ্চারণটা কার মতো হচ্ছে বলতো? ও এর মতো। হাউ ক্যান আই অর্ডার, আমি কিভাবে অর্ডার করতে পারবো, তাই না? বলেছে হচ্ছে প্রিয়, প্রিয় সাহা। আমাদের কমেন্টে দেখো বইয়ের যে ওয়েবসাইট আছে, মানে অর্থাৎ ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, সেখানে তুমি 32% ছাড়ে আমাদের বাংলা বিস্তারা বইটি 560 টাকায় ক্রয় করতে পারবে। এই পেজে একটা মেসেজ দিয়ে রাখো বা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারবা। তাহলে দেখো এখানে অ এর উচ্চারণটা কার মতো হচ্ছে বলতো? ও এর মতো। যখন ও এর মতো হবে তখন তার নাম কি হবে? সংবৃত হবে। ক্লিয়ার? বলো বুঝতে পেরেছো কিনা? সংবৃত। এতটা ভেঙে ভেঙে পড়াচ্ছি, এরপরে যদি না বোঝো তাহলে বুঝতে পেরেছো, ধন্যবাদ তোমাদেরকে। আমরা পরের প্রশ্নে যাব। এই যে আহ্বান শব্দে প্রমিত উচ্চারণ কি, তার আগে আমরা একটু বেসিকটা দেখে আসি। এই যে ব, আয়ের উচ্চারণটা এখানে দেখো, আয়ের স্বাভাবিক উচ্চারণ আছে যেমন যেমন আকাশ, এখানে আয়ের উচ্চারণ আই হচ্ছে, কিন্তু আয়ের সঙ্গে দেখো কখনো কখনো এর মতো উচ্চারিত হয়, যেমন জ্ঞান। এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন, জ্ঞানের উচ্চারণটা কি হবে? তাহলে বর্গীয় যা ইয় যদি থাকে তাহলে সেখানে গয় জ ফলা হবে, গয় জ ফলা হবে এবং চন্দ্রবিন্দু হবে। ঠিক তেমনই ভাবে জ্ঞাত, দেখো উচ্চারণটা কি হবে? ঠিক তেমনই ভাবে জ্ঞাপন, এগুলো দেখো আগে গ হবে, গয় জ ফলা চন্দ্রবিন্দু হবে, গয় জ ফলা চন্দ্রবিন্দু, তারপর হচ্ছে কি যেভাবে উচ্চারণ, যেমন জ্ঞান, জ্ঞাত, জ্ঞাপন, এগুলো হচ্ছে তোমার আয়ের স্বাভাবিক উচ্চারণ আছে। আয়ের উচ্চারণটা কখনো কখনো এর মতো হয়। এটা কিন্তু আমাদের বই থেকেই এই স্লাইডগুলো নেওয়া হয়েছে। অর্থাৎ বইটা তোমাদের কাছে যদি থাকে তাহলে যে টপিকের ক্লাসগুলো নেওয়া হচ্ছে সেই টপিকের প্রশ্নগুলো তোমরা নিজেরাই বাসা বসে সলভ করতে পারবে। এবার বলো আহ্বান শব্দের প্রমিত উচ্চারণ কি? এর নিয়মটা দিব, তোমরা আগে নিজেরা উত্তর করো।
আহ্বান শব্দের প্রমিত উচ্চারণ কি হবে? তাহলে মনে রাখবা আকার, আকারের পরে যদি হয় বা ফলা থাকে, হয় বা ফলা, তাহলে হয়ের স্থলে কি হবে বলতো? ও হবে, আর বয়ের স্থলে কি হবে বলতো? ভ হবে। খেয়াল করো তো এখানে কোথায় আছে এটা। যে যতটা শেয়ার করেছো শেষ 5 মিনিটে আমাকে জানাবে, আমি তোমাদের নামটা লিখে রাখবো, ওর ভিতর থেকে লটারি করে 3 জন পাবা, কোনো টেনশন করার দরকার নেই, শেষ পর্যন্ত থাকো। তাহলে খেয়াল করো এখানে আহ্বান বলেছে, আকারের পরে দেখো এখানে কি আছে? হয় বা ফলা আছে, তাহলে হয়ের স্থলে কি হবে? ও হবে, বয়ের স্থলে ভ হবে। তাহলে অপশনগুলো একটু খেয়াল করো, এখানে হয় বা ফলা না, এটা তো বাদই যাবে, এটাও বাদ যাবে, আহ্বান এটাও বাদ যাবে। তাহলে এই যে হয়ের স্থলে কি আছে দেখো? ও আছে, আর এই যে বয়ের স্থলে কি আছে? ভ আছে। আহ্বান কি হবে বলো তো? আহ্বান। নিয়মটা মনে রাখবা, আকার এর পরে যদি হয় বা ফলা থাকে তাহলে শুরুতে হবে ও, তারপর হবে ভ, অর্থাৎ হয়ের স্থলে কি হবে? ও হবে, বয়ের স্থলে ভ হবে। প্রতিটা ফাইম ফয়সাল ফুয়াদ 19-এর সি জানিয়েছে, ধন্যবাদ। প্রতিটা প্রশ্ন এভাবে ব্যাখ্যা সহকারে দিচ্ছি, এবং আমাদের কোর্সেন ব্যাংক, আমাদের বাংলা বিচিত্রা বইয়ে এভাবে ব্যাখ্যাগুলো দেওয়া আছে। প্রতিটা গদ্য পদ্য নাটক উপন্যাস বিরোচন, বিরোচনের জন্য আলাদা তোমার বই কিনতে হবে না, একটা বইয়ের মধ্যে সব আছে। তারপর বলো সুন্দর, এটার প্রমিত উচ্চারণ কোনটি হবে? আমি তো উচ্চারণ করে দিলে তোমরা, আমি যদি অপশনগুলো এইভাবে দিই দেখো, সুন্দর, এরপরে যদি বলা হয় সুন্দর, আর একটা যদি বলা হয় সুন্দর, কোনটা হবে বলো? অপশন এটা না, অপশন এইগুলো না, তুমি হচ্ছে এই 3টা থেকে অপশন নাও, বলো কি হবে? একশো 38টা শেয়ার হয়েছে, অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার করেছো। তারা তোমাদের হচ্ছে যে অঙ্গীকার দেওয়া হয়েছে সে অনুযায়ী তোমরা বইটা পেয়ে যাবে, 3জন লটারি করে দেওয়া হবে। তাহলে দেখো সুন্দর, মনে রাখবা যদি উচ্চারণটা ছয়ের মতো হয়, উচ্চারণের ক্ষেত্রে তালবর্ষা থাক আর হচ্ছে মধ্যনাসা থাক আর দন্তস্বর থাক, উচ্চারণের ক্ষেত্রে তালবর্ষা হয়, কিন্তু ছয়ের মতো যদি উচ্চারিত হয় সেক্ষেত্রে তোমার দন্তস্বয় বহাল থাকে। কিন্তু এখানে কি আমরা কখনো বলি তোকে এক্সেস সুন্দর লাগছে, সুন্দর, গাছের পাতা সবুজ সবুজ, এইভাবে তোমরা বলি না, তাই না? সাধারণভাবে উচ্চারণ বা এটা অ্যাজ ইউজুয়াল যে সুন্দর হবে, কি হবে? সুন্দর হবে না। কিন্তু ভাই অপশন এই যে আমি দিয়েছি, এখানে অপশনে সমস্যা আছে, আমি অপশন দিয়েছি এখানে দেখো। তাহলে এখানে বি, সঠিক উত্তর কি হবে? এই যে বি হবে, অর্থাৎ সুন্দর হবে, সুন্দর হয় না, সুন্দর কি হবে? সুন্দর। এখানে ছয়ের মতো উচ্চারিত হচ্ছে না, সেক্ষেত্রে এখানে তালবর্ষ হবে। ছয়ের মতো যদি উচ্চারিত হতো সেক্ষেত্রে তোমার দন্তস্ব বহাল থাকতো। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে? সুন্দর। দৌড় না, খেয়াল করে নেওয়া, মানে ঠিক করে নাও, সুন্দর হবে। পরের প্রশ্নটি, বাহ্য শব্দের উচ্চারণ কি? একাডেমিকে করে এসেছো, আর এগুলো কিন্তু দেখো অ্যাডমিশনেও আসে, তোমার প্রতিটা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন পাবেই তুমি। যারা 138টা শেয়ার করেছো তাদের মধ্য থেকে 3জন বাংলা বিচিত্রা বইটি পেয়ে যাবে, এবং শেষ 5 মিনিটে বলবো যে যারা শেয়ার করেছো জাস্ট একটু বলবা কতটা শেয়ার করেছো, আমি লিস্ট করে নিব। তাহলে বাহ্য মনে রাখবা, হয় যা ফলা যদি থাকে, প্রত্যেকটা নিয়ম আমাদের বইয়ে আছে A to Z, অর্থাৎ প্রথমে নিয়ম আছে, তারপর তোমাদের হচ্ছে এখানে আমি যদি অপশনগুলো দিয়ে দিই, বাজ, তারপর হচ্ছে জো, এরপরে যদি বলা হয় বাহ্য, অপশনগুলো এখানে ত্রুটিপূর্ণ আছে, তারপর যদি বলা হয় বাহ্য, বলো কোনটা হবে? আর এখানে নিয়মটা আমি দিয়ে দিচ্ছি দেখো, হয় যা ফলা যদি থাকে তাহলে মনে রাখবা উচ্চারণের ক্ষেত্রে আগে বর্গীয় জ হয়, তারপর কি হয়? ঝ হয়। আগে বর্গীয় জ, তারপর কি হবে? ঝ হবে। এই যে আদি বা ইসলাম, তুমিও থাকবে, মানে তুমিও অনেক শেয়ার করেছিলে, নেক্সট দিন দেখা যাক তুমি পাও কিনা। তাহলে এখানে মনে রাখবা হয় যা ফলা যদি থাকে তাহলে আগে বর্গীয় জ হবে, তারপর হবে ঝ। তাহলে কোন অপশনটিতে আছে দেখো তো, এখানে ভুল আছে, এখানেও ভুল আছে। সঠিক উত্তর কি হবে? এই যে খ, অর্থাৎ আগে বর্গীয় জ হবে, তারপর ঝ হবে, বাজ ঝো, বাজ ঝো। ঠিক তেমনই ভাবে যদি বলা হয় উজ্জ, উজ্জের উচ্চারণটা কি হবে? তাহলে এখানে কি হবে দেখো, এই যে উজ্জ, এইভাবে হবে। অর্থাৎ হয় যা ফলা থাকলে আগে বর্গীয় জ হবে, তারপর হবে ঝ হবে। পরের প্রশ্নটি, কোনটি শুদ্ধ উচ্চারণ নয়? এ ধরনেরও কিন্তু একটা প্রশ্ন দিবে, কোনটি শুদ্ধ উচ্চারণ নয়?
শাহিদুল ইসলাম বলেছে স্যার 56টা শেয়ার করেছি, দেখা যাক তুমি বইটি পাও কিনা। এবং জিলানি হাসান জয় আইডি তো অবশ্যই জানিয়ে রাখবা যে কে কতটা শেয়ার করেছো প্রমাণ সহ। যেমন আমার আইডি থেকে আমি একটা কমেন্ট করছি, দেখো এখানে প্রমাণ সহ জানিয়ে রাখবা যে আমি এতটা শেয়ার করেছি, ইনবক্সে জানিয়ে রাখবা। আমি তোমাদের মধ্য থেকে বাছাই করে বই পাঠিয়ে দেওয়া হবে তোমাদের ঠিকানায়। খেয়াল করো তীব্র এটা ঠিক আছে কিনা, তীব্র এটি হচ্ছে বানান এবং এর উচ্চারণ ঠিক আছে কিনা খেয়াল করো। মনে রাখবা উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘইকারে কোনো ব্যবহার নাই। এই যে দীর্ঘইকার এটা হবে না, কি হবে বলো তো, হ্রস্বইকার হবে। তাহলে এখানে উচ্চারণটা হবে এই যে তীব। আর মনে রাখবা যেই বর্ণের সঙ্গে র ফলা থাকে সেই বর্ণটি দ্বিতীয় উচ্চারিত হয়। তাহলে কোন বর্ণের সঙ্গে আছে, ব এর সঙ্গে। তাহলে ব কয়বার হবে, দুইবার হবে উচ্চারণ হবে। তাহলে তীব এখানে কোনো কার নাই এবং থেমেছে হচ্ছে না, বাকি হবে কি ব্রো, তীব ব্রো, এটি হচ্ছে তোমার উচ্চারণ। শূন্য দুঃসাহস এটা ঠিক আছে, এটাও ঠিক ছিল, কিছুটা হচ্ছে আমাদের মানে এলোমেলো হয়ে গেছে মানে বসানোর সময়। আর লক্ষ্য এটাও ঠিক ছিল, কিন্তু শূন্য দেখো এখানে কি বলেছে, শূন্য এটি হচ্ছে বানান, এর উচ্চারণ কি হবে, অর্থাৎ উচ্চারণের ক্ষেত্রে কিন্তু তোমার দীর্ঘকারে ব্যবহার নেই, সেক্ষেত্রে হ্রস্বকার হবে। আর শূন্য বানান এখানে ভুল আছে। আর তোমাকে বলছে যে কোনটি নয়, সঠিক নয়, সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর হবে এই যে খ হবে, খ হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ এখানে শূন্য বানান এটা এর উচ্চারণটা ঠিক নাই। তারপর অনুশাসন এর শুদ্ধ উচ্চারণ কি, অনুশাসন এর শুদ্ধ উচ্চারণ কি বলো, অনুশাসন এর শুদ্ধ উচ্চারণ কি হবে? তাহলে অ এর পরে যদি কোনো কার থাকে ওই অ এর উচ্চারণটা ও হয়ে যায়। তাহলে আগেই তুমি হচ্ছে অপশনে দেখো যেগুলো অ আছে সেগুলো বাদ দিয়ে দাও, তাহলে এই দুইটা বাদ, তাহলে 4টা অপশন থেকে 2টা বাদ, উত্তর করতে তোমার সহজ হবে। এইভাবে কিন্তু তুমি টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে অ এর পরে কার আছে, তাহলে অ এর উচ্চারণটা কি হবে বলো তো, ও হবে। তাহলে খেয়াল করে এখানে অনু, তারপর হবে সা। এবার এখানে তো আমরা ছয়ের মতো উচ্চারিত হচ্ছে না যে অনুশাসন, অনুশাসন অ্যাজ ইউজুয়াল যে উচ্চারণগুলো, তাহলে এখানে কি হবে বলো তো, তালবস্য হবে। অনুশাসন কোথায় আছে দেখো তো, অপশন তোমার হচ্ছে ক তে আছে, অনুশাসন, সঠিক উত্তর হবে ক। এই যে ব্যাখ্যা সহকারে পিডিএফটা তোমরা পেয়ে যাবে, কোথায় পাবে একটু পরেই জানিয়ে দিব। তার আগে আরেকটু বেসিক আমরা কয়েকটা নিয়ম দেখে আসি। নিচের কোনটি সঠিক নয় বলো, এটা নিচের কোনটি সঠিক নয়? স্বামী আছে, ব্যতীত আছে, সম্বল আছে, আর কোনটি নয়। হ্যাঁ, বাংলা ক্লাস প্রতি সপ্তাহে 2টা পাবে, ইংরেজি পাবে 2টা, সাধারণ জ্ঞান 2টা ক্লাস পাবে, তোমরা প্রতিটা সাবজেক্টেরই ক্লাস পাবে। এবং তোমরা যারা নতুন সংস্করণে আমাদের বই বাজারে আছে, পেজ থেকে অর্ডার করতে পারো, ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারো। যারা পূর্ণাঙ্গ এক সেট বই কিনবে তাদের জন্য কোর্সটি সম্পূর্ণ ফ্রি এবং তোমাদের পেইড গ্রুপে কিন্তু অ্যাড করে নেওয়া হবে। তাহলে স্বামী দেখো মনে রাখবা ব ফলা এবং ম ফলার ক্ষেত্রে, ব ফলার কি বললাম, ম ফলার ক্ষেত্রে যদি শুরুতে থাকে বানান মানে অর্থাৎ শুরুতে যদি থাকে তাহলে তার উচ্চারণটা হয় না। তাহলে এখানে শুরুতে আছে, এর উচ্চারণটা হবে না। আর আমরা কি বলি বা তোমরা কি মেয়েরা বলো যে আমার স্বামী, স্বামী তো বলা হয় না, স্বামী। তাহলে এখানে ছয়ের মতো উচ্চারিত হচ্ছে না, তাহলে এখানে তালবস্য হবে, স্বামী, এটা ঠিক আছে। আর উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘইকারে ব্যবহার নেই, হ্রস্বইকার হবে, এটা ঠিক আছে। কিন্তু এখানে বলেছে সঠিক নয় কোনটি, পরীক্ষার প্রশ্নেই যে নয় থাকবে, কিন্তু তুমি নয় না দেখে উত্তর করে আসবা, পরীক্ষার বাইরে এসে বলবা আরে এটা তো নয় ছিল আমি দেখিনি সে, তখন। ব্যতীত উচ্চারণটা কি হবে, ব্যতীত, এই যে দীর্ঘইকার হবে না, হ্রস্বইকার হবে, এটাও তোমার ঠিক আছে। সম্বল কি হবে বলো তো, সম্বল, এখানে আছে কি দেখো সমবল, সমবল হবে না, এটা কি হবে সম্বল, তাহলে এটাও তোমার ভুল আছে। তাহলে এখানে বলেছে কোনটি সঠিক নয়, তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে তোমার এই গ হবে, কোনটি নয় না, এই যে সমবল এটা সঠিক নয়, তোমার কাছে সেটাই জানতে চেয়েছে। এই প্রশ্নটা দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা এমন হয়ে থাকে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সঠিক উত্তর একটা থাকে,
মানে একটা অপশনে একটা, কিন্তু জাবির কোশ্চেন কিছুটা একটু মানে জটিল টাইপের হয়ে থাকে, সেক্ষেত্রে একটা অপশনেই দেখবা তোমার 3টা সাহিত্যকর্ম দেওয়া আছে, 3টা উপন্যাসের নাম দেওয়া আছে, 3টা গল্পগ্রন্থের নাম আছে। দেখো এই উচ্চারণটা এসেছিল জাবিতে। বলো কি হবে এখানে? এত সহজ প্রশ্নের উত্তরও যদি না পারো তাহলে কেমনে কি বলো? ঐতিহ্য মনে রাখবা, একটা হচ্ছে ওই আছে, দ্বিস্বর বা যৌগিক বর্ণ যদি বলা, এটা কিন্তু পরীক্ষা আসবে, নিচের কোনটি যৌগিক বর্ণ বা দ্বিস্বর? একটা হচ্ছে ওই, যেটাকে আমরা ভাঙলে পাই ও আর হচ্ছে রস্বই। আরেকটা আছে ও, এটাকে ভাঙলে আমরা কি কি পাই বলতো? ও আর রস্বই পাই, দ্বিস্বর বা যৌগিক বর্ণ বলা হয়। খেয়াল করো এখানে, তাহলে এখানে কি আছে? ঐতিহ্য আছে। তাহলে ওইকে ভাঙলে আমরা কি পাবো? ও আর রস্বই পাবো। এতটুকু বুঝলে? এরপর তয় রসি যেটা আছে সেটা লেখো। তাহলে উচ্চারণের ক্ষেত্রে যদি হয় যা ফলা থাকে তাহলে আগে কি হয়? আগে হচ্ছে বর্গীয় জ হয়, তারপর ঝ হয়। তাহলে উচ্চারণটা কি হবে? ওই তিজ ঝ। কি হবে বলতো? ওই তিজ ঝ। তাহলে এটা ঠিক আছে এখানে। এবার আহ্বান আমরা কি শিখলাম একটু আগে? যদি আকারের পরে হয় ব ফলা থাকে তাহলে হয়ের স্থলে ও হয় আর বয়ের স্থলে ভ হয়, এটাও ঠিক আছে। তাহলে এই দুইটা ঠিক, কিন্তু শাস্ত্র এটা ভুল আছে। তাহলে সঠিক উত্তর কি হবে বলতো? 1 ও 2 হবে। সঠিক উত্তর হবে ক, 1 ও 2। বুঝতে পেরেছো? এটি সঠিক উত্তর হবে 1 ও 2। পরের প্রশ্নটি, প্রজ্ঞা। কেন জানি মনে হচ্ছে এটা তোমরা এবছর পাবা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে। প্রজ্ঞা শব্দের সঠিক উচ্চারণ কি? অনেকের নাম কিন্তু প্রজ্ঞা। বলো এটি কি হবে? প্রজ্ঞা এর সঠিক উচ্চারণ কি? অপশনে কিছুটা ত্রুটিপূর্ণ আছে এখানে। তাহলে এখানে দেখো কি হবে? প্রগ, তারপর হবে কি? এই যে গা, চন্দ্রবিন্দু হবে কিন্তু হবে প্রজ্ঞা। এটি হচ্ছে তোমার উচ্চারণ। পরের প্রশ্নটি দেখো, এটার উচ্চারণ কি? আমি যে উচ্চারণ করে দিলেই তো তোমরা পেরে যাবে। অনেকে এটা বলে যে ওই যে একটি গান আছে না, দেশাত্মবোধক গান, এটা হচ্ছে এখন মনে আসছে না এই মুহূর্তে, ওই যে বলে সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার, ওই যে একটি বাংলাদেশ। যাই হোক, একটি বাংলাদেশ তুমি জাগত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। তাহলে দেখো বিস্ময় অনেকে উচ্চারণ করে বিস্ময়, মহাফলার উচ্চারণটা কিন্তু এখানে হবে না। আর এখানে বিস্ময় হয় না, বিস্ময়। অ্যাজ ইউজুয়াল যে উচ্চারণ আমরা করি সেটা বিস্ময় না। যদি ছয়ের মতো উচ্চারণ হতো সেক্ষেত্রে তো তোমার এখানে কি হতো বলো তো? দন্ত স বসে যেত, কিন্তু যেহেতু এখানে ছয়ের মতো উচ্চারণ হচ্ছে না, তালবাস্য হবে আর মহাফলার উচ্চারণটা হবে না। তাহলে উচ্চারণটা কি হবে এখানে? বিশ, বিশ, তারপরে কি হবে? শয়। আর মহাফলা থাকলে সেখানে কি হয়? চন্দ্রবিন্দু হয়। তাহলে বলো তো এটা কোথায় আছে? বিস্ময় না, এখানে এটা ভুল, এটা ভুল, এটাও ভুল। বিস্ময়, অনেকে বিস্ময় উচ্চারণ করে, বিস্ময় হবে না, এটা হবে বিস্ময় হবে। কি হবে? বিস্ময়। ছয়ের মতো উচ্চারণ হচ্ছে না, সেক্ষেত্রে তালবাস্য হবে। আর মহাফলা থাকলে সেখানে কি হয়? চন্দ্রবিন্দু। সেটাও দিয়েছি দেখো। সঠিক উত্তর হবে খ। পরের প্রশ্নটি, অতীত শব্দটির শুদ্ধ উচ্চারণ কি? অতীত শব্দটির শুদ্ধ উচ্চারণ কি বলো? তোমরা যেদিন চান্স পাবা, ভালো জায়গায় যাবা, সেদিনকে গান শুনবা, বুঝছো? মানে গান শোনাবো তোমাদেরকে আর কি। অতীত, তাহলে এখানে প্রথমে তোমাকে মনে রাখতে হবে উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘইকারের ব্যবহার নাই, সেক্ষেত্রে কি হবে? হ্রস্বইকার হবে। তাহলে কোথায় দীর্ঘইকার আছে সেটা বাদ দাও, এটা খ নম্বর আগে বাদ। আর আগে বলেছিলাম অ এর পরে যদি কোনো কার থাকে তখন সে অ এর উচ্চারণটা ও হয়ে যায়, তাহলে এখানে এটাও বাদ। এই দুইটার মধ্যে একটা উত্তর হবে। তাহলে আমি গ এবং ঘ এর মধ্যে দেখছি যে এখানে একটা দীর্ঘইকার আছে, যেটা ভুল। তাহলে সঠিক উত্তর কি হবে বলতো? এই যে গ হবে, অতীত। এবং মনে রাখবা, অ এর উচ্চারণ যখন নেগেটিভ অর্থ দেয় তখন কিন্তু অ এর উচ্চারণটা অয় থেকে যাবে। যেমন অকৃতজ্ঞ, এটা দেখো
অ দ্বারা নেগেটিভ অর্থ দিচ্ছে, তখন নেগেটিভ অর্থ দিবে, তখন অ এর উচ্চারণটা অয় থেকে যাবে। অন্যথায় যদি এরপরে কোনো কার থাকে, ফলা থাকে, তখন অ এর উচ্চারণটা কি হবে বলতো? ও হবে। শ্মশান, শ্মশান শব্দটির উচ্চারণ কি? শ্মশান শব্দটির উচ্চারণ কি জানাও। শ্মশান শব্দটির উচ্চারণ কি? এখানে এই শ্মশান বানানটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, যে নিচের কোনটি শুদ্ধ বানান, নিচের কোনটি শুদ্ধ বানান, এটা কিন্তু পরীক্ষায় আসবে। ম ফলা আছে, এটা একটু খেয়াল করবা। তাহলে ম ফলা যদি শব্দের বানানের শুরুতে থাকে আর শেষে থাকে, ম ফলা এবং ব ফলার ক্ষেত্রে সেটা আসবে না। তাহলে আমরা এই অপশনগুলো দেখি। মূর্ধন্য ষ যেখানে আছে সেটা তো ভুল যাবেই, ভুল। দন্ত স আছে, এটাও ভুল হবে। আর ক নম্বরও ভুল। তাহলে শুরুতে দেখো ম ফলা থাকলে সেখানে চন্দ্রবিন্দু হবে, স, তারপরে কি হবে? শান। যেখানে থামে এবং কোনো কার থাকে না সেখানে হস চিহ্ন হবে, আর ম ফলা থাকার জন্য কি হবে? চন্দ্রবিন্দু হবে। এটা হচ্ছে বানান, এটা হচ্ছে উচ্চারণ। তাহলে সঠিক উত্তর কি হবে? গ হবে। সঠিক উত্তর কি হবে? গ। এবার দেখো এখানে তোমার ঢাবিতে হয় অ এর উচ্চারণ থেকে আসবে বা এ এর উচ্চারণটা। এ বর্ণের উচ্চারণ দুই রকম, একটা হচ্ছে এ এবং এ এর মতো, অর্থাৎ এ এবং এ সাধারণ বা সংবৃত উচ্চারণ এ, কিন্তু পাশের ধ্বনির প্রভাবে যদি কখনো কখনো এর মতো উচ্চারিত হয়। যেমন প্রশ্ন আসতে পারে যে এ ধ্বনির সংবৃত উচ্চারণ কোনটি? অপশনে থাকতে পারে একটি, তারপরে দেশ থাকতে পারে বা এলো থাকতে পারে। অর্থাৎ মনে রাখবা এ এর উচ্চারণ যখন এ এর মতোই উচ্চারিত হয় তখন সেটা কি হয়? সংবৃত হয়। কি হয়? সংবৃত। এই দুইটা কিছু পরোয়া না পড়া উচ্চারণ থেকে এই দুইটা খুব ভালোভাবে পড়বা, অ এর উচ্চারণটা আর এ এর উচ্চারণটা। অর্থাৎ এ এর উচ্চারণ যখন এ এর মতোই থাকে তখন সেটা সংবৃত হবে, আর এর উচ্চারণ যখন এর মতো না হয়ে এ এর মতো হয় তখন সেটা বিবৃত হবে। কি হবে বলতো? বিবৃত। যেমন এখানে একটা, এর উচ্চারণটা কি হচ্ছে বলতো? এ হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে বেলা, এখানে ব এর উচ্চারণটা বে হয়ে যাচ্ছে। খেলা, ক্ষয়ের উচ্চারণটা কি হয়ে যাচ্ছে বলতো? খ্যা। তাহলে মনে রাখবা এ এর উচ্চারণ যখন এ এর মতো হয় তখন সেটা কি হবে? বিবৃত। আর যখন তোমার এ এর মতো উচ্চারিত হয় তখন সেটা কি হবে? অর্থাৎ উল্টে গেছে, আবারও বলছি, এ এর উচ্চারণ যখন এ এর মতোই উচ্চারিত হয় তখন সেটা সংবৃত হবে, আর যখন এ এর মতো উচ্চারিত হয় তখন সেটা বিবৃত হবে। এই যে উদাহরণগুলো এখানে আছে, এর ভিতর থেকেই তোমরা কমন পাবা। ক্লিয়ার? এটা বলো প্রশ্নটা কেমন আসবে জানো? যে খেলা, বলবে খেলা, এখানে এ এর উচ্চারণটা কি হবে? সেটা সংবৃত হবে নাকি বিবৃত হবে? তাহলে তুমি এখানে খেয়াল করো উচ্চারণটা কি হচ্ছে? এই যে একারের উচ্চারণটা কি এর মতো থাকছে নাকি এ এর মতো হয়ে যাচ্ছে? তাহলে এখানে খেলা, দেখো খ্যা হয়ে যাচ্ছে। তাহলে এর উচ্চারণ যখন এ এর মতো হবে তখন সেটা বিবৃত। একটা এসএস দিয়ে রাখো, এবং আমি এখানে 100% দিয়ে রাখছি, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি এখান থেকে প্রশ্ন পাবাই পাবা, এবং এইগুলো সব কিন্তু আমাদের বাংলা বিচিত্রা বইয়ে এইভাবে উদাহরণ সহ আছে। তোমরা রেসপন্স করবা। তাহলে আরেকটা বিষয় তোমাদেরকে বলবো, তুমি 10 মিনিট বা হচ্ছে 30 মিনিট যেটা মানে একবার পড়বা বা লিখবা, সেটা যদি তুমি আরো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় নিয়ে রিভিশন দাও তাহলে তোমার মাথায় সেট হয়ে যাবে। তো আজকে যেগুলো পড়াচ্ছি তোমার কাছে যদি বাংলা বিচিত্রা বইটি থাকতো সামনে তুমি দেখতে পারতে, বা এই টপিকগুলো থেকে তুমি এই যে আমাদের বই থেকে A to Z যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো তুমি প্র্যাকটিস করতে পারতে। প্রত্যেকটা অর্থাৎ একাডেমি হোক বা অ্যাডমিশন, সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সেট করে দেওয়া রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, হ্যাঁ সকল বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লাস পাবে। স্যার আপনি কি ফ্রি ক্লাস সবগুলো করাবেন? এমডি আয়ান চৌধুরী, বই কিনলে, আমাদের নতুন সংস্করণের বই কিনে আমাকে জানাইলে পেইড গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। হ্যাঁ সব ক্লাস আমি নিব। সিউনি আপনাদের পেজে, হ্যাঁ সব বিশ্ববিদ্যালয়ের, এবং জয়গুলি তোমাদের শেষ পর্যন্ত থাকবে, একেবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পর্যন্ত থাকবে। ব ফলা দেখো, ব ফলা থেকেও কিন্তু তোমার প্রশ্ন আসবে। খেয়াল করো বিষয়টি কি, ব ফলা এই যে শব্দের আদিতে, আদিতে মানে শুরুতে যদি যুক্ত থাকে তার উচ্চারণ হয় না। যেমন ত্বক, ত্বক এটা হচ্ছে বানান, দেখো এখানে ব ফলা আছে, তাহলে ব ফলার উচ্চারণটা হবে না, এর উচ্চারণটা কি হবে বলতো? ত্বক, অত্বক, এটি হবে। ঠিক তেমনি ভাবে শ্বশুর, এটা আমি 7 স্টার দিয়ে রাখছি, খুবই গুরুত্বপূর্ণ। শ্বশুর বানানটা এখানে দেখো, এই যে শুরুতে ব ফলা আছে,
তাহলে এর উচ্চারণটা কিন্তু হবে না। এটি হচ্ছে বানান, এটি হচ্ছে বানান, ঢাবিতে এসেছিল, এর উচ্চারণটা কি হবে, যেহেতু ব ফলা শুরুতে আছে তার উচ্চারণ হয় না, তাহলে উচ্চারণটা হবে এই যে এটা শো, তারপর হবে কি সুর, এটি হবে উচ্চারণ। ঠিক তেমনি ভাবে দেখো স্বাধীন আছে, স্বদেশ, অর্থাৎ শুরুতে যদি ব ফলা থাকে তার উচ্চারণটা হবে না। ঠিক তেমনি ভাবে স্বাগত, স্বাগত দেখো শুরুতে কি আছে, ব ফলা আছে। আর আমরা তো বলি না যে যারা ক্লাসে আসছো তাদেরকে স্বাগত জানাচ্ছি, স্বাগত, সা বলি না, স্বাগত, অ্যাজ ইউজুয়াল উচ্চারণ। তাহলে এখানে কি হবে বলতো, তালবর্ষ হবে। তাহলে ব ফলার ক্ষেত্রে আর ম ফলার ক্ষেত্রে শব্দের আদিতে যদি থাকে বা মধ্যে থাকে, আদিতে থাকলে তার উচ্চারণ হবে না, কিন্তু যদি মধ্যে থাকে, মধ্যে থাকলে তার উচ্চারণটা হবে। একটু খেয়াল করো তো কিভাবে। আমি যদি এখানে লিখি বিশ্বাস, বিশ্বাস, তাহলে এখানে ব ফলাটা কোথায় আছে দেখো তো, মধ্যে আছে। যদি মধ্যে থাকে অর্থাৎ যেই বর্ণের সঙ্গে থাকবে সেই বর্ণটি দ্বিত্ব হবে, দ্বিত্ব মানে দুই, তাহলে কার সঙ্গে আছে দেখো, তালবর্ষ এর সঙ্গে, তালবর্ষ দুইবার হবে উচ্চারণ। তাহলে এখানে কি হবে, বিষ, যেখানে থামে এবং কোনো কার থাকে না সেখানে হয় চিহ্ন, বাকি হবে কি বলতো, শ্বাস, এই যে শ্বাস, ছয়ের মতো উচ্চারণ হলে দন্তস্ব থাকতো, যেহেতু হচ্ছে না সেক্ষেত্রে তালবর্ষ হবে। ঠিক তেমনি ভাবে এখানে দেখো বিদ্যান, অর্থাৎ বিদ্যান, এখানে ব ফলাটা কোথায় আছে, মাঝে আছে, আর মাঝে থাকলে যেই বর্ণের সঙ্গে থাকে সেই বর্ণটি দ্বিত্ব হয়, কার সঙ্গে আছে, দয়ের সঙ্গে, তাহলে দ দুইবার হবে। আর যেটা সব থেকে বেশি অপশনে থাকে যে উদ্বেগ, উদ্বেগ দেখো এর উচ্চারণটা গতবারও কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রায় এটা এসেছিল। তাহলে ব ফলা এর মাঝে থাকে, প্রশ্নটা এমন আসবে নিচের কোন শব্দটিতে ব ফলার উচ্চারণ বহাল রয়েছে, তাহলে এখানে এর উদ্বেগ, এর উচ্চারণটা দেখো কি হবে, উদ, তারপর হবে কি বেগ, এটি হচ্ছে তোমার উচ্চারণ। একটু পরেই জানাবা, একটু পরেই জানাবা কে কয়টা শেয়ার করেছো, আমি লিস্ট করে রাখবো। এবার ম ফলার ক্ষেত্রে ব ফলা আসলাম, এবার ম ফলা দেখো, ম ফলা উচ্চারণে কিছু নিয়ম আছে, অর্থাৎ শব্দের আদিতে যদি ব্যঞ্জন বর্ণের সাথে ম ফলা থাকে তাহলে সে ম উচ্চারিত হয় না। এত সময় আমরা যেটা করালাম, যেমন শ্মশান কোথায় আছে দেখো, ম ফলা শুরুতে, তাহলে ম ফলার উচ্চারণ হবে না, আর ম ফলা যদি থাকে সেক্ষেত্রে চন্দ্রবিন্দু হবে, তাহলে এখানে দেখো শ্মশান। ঠিক তেমনি ভাবে স্মরণ, স্মরণ বানানটা দেখো ম ফলা আছে, মধ্যাহ্ন ন আছে, মনে রাখবা উচ্চারণের ক্ষেত্রে মধ্যাহ্ন নয়ের ব্যবহার নাই, সেক্ষেত্রে কি হবে, দন্তান্ন ন হবে। স্মরণ ম ফলা শুরুতে আছে, তাহলে উচ্চারণ হবে না, হবে না। আর এখানে দন্ত স আছে, স্মরণ করি, বন্ধু তোকে আমি অনেক স্মরণ করি, বা আমরা স্মরণ, আমরা উচ্চারণ এইভাবে করি না, আমরা কি বলি, স্মরণ করি, স্মরণ, তাহলে স এর মতো উচ্চারণ এখানে হচ্ছে না, কি হবে বলতো, তালবর্ষ হবে, স, তারপর হবে কি বলতো, রণ, এখানে মধ্যাহ্ন ন হবে না, কি হবে, দন্তান্ন ন, আর দন্ত স জায়গায় এখানে তালবর্ষ হবে, আর ম ফলা যদি থাকে সেখানে কি হবে, চন্দ্রবিন্দু হবে। এ হচ্ছে তোমার উচ্চারণ, যখন শ্মশান আছে, স্মরণ আছে। এবার হচ্ছে জ ফলার ক্ষেত্রে দেখো, এগুলো কিন্তু তোমার আমাদের বাংলা বিচিত্রা বইয়ে প্রত্যেকটা নিয়ম, তারপর হচ্ছে তোমার উদাহরণ আছে, এরপর গুরুত্বপূর্ণ এমসিকিউ, এইভাবে কিন্তু সাজানো হয়েছে। খেয়াল করো এখানে উচ্চারণের ক্ষেত্রে অন্তর জ এর কোনো ব্যবহার নেই, সেক্ষেত্রে কি হবে, বর্গীয় জ হবে। একটা যেমন এখানে বলেছে যে সূর্য, সূর্য এর উচ্চারণ কি, তোমরা একটু কমেন্টে জানাও তো, এখানে একটু ভুল আছে। সূর্য, এখানে খেয়াল করো, মনে রাখবা দীর্ঘকার যদি থাকে সেক্ষেত্রে রস্যকার হবে, আর দন্তস্ব এখানে তো সূর্য পড়ছি না, আমরা আমরা সূর্য পড়ছি, ছয়ের মতো উচ্চারণ হচ্ছে না, ছয়ের মতো উচ্চারণ হলে সেক্ষেত্রে তোমার দন্তস্বয় থেকে যাবে। যেমন আমি একটা উদাহরণ যদি এখানে দিই, যে স্মৃতি, স্মৃতি এটি বানান, এর উচ্চারণটা কি হবে, তাহলে এখানে ছয়ের মতো উচ্চারণ হচ্ছে, সেক্ষেত্রে দেখো দন্তস্ব হবে স্মৃতি, আর মহাফলা থাকলে উঠে যায় যদি শুরুতে থাকে, আর থাকলে চন্দ্রবিন্দু হয়। ঠিক তেমনিভাবে সৃজনশীল, কিন্তু এখানে তো আমরা সূর্য পড়ছি না, সূর্য পড়ছি, তাহলে কি হবে, তালবর্ষ হবে। দীর্ঘকারে ব্যবহার নেই, সেক্ষেত্রে কি হবে, রস্যকার হবে। রেপ থাকলে মনে রাখবা, উচ্চারণের ক্ষেত্রে যদি রেপ থাকে তাহলে র হয়, আর অন্তর্জয়ের ব্যবহার নেই, সেক্ষেত্রে কি হবে, বর্গীয় জ হবে, সূর্য এটি হবে। ঠিক তেমনি ভাবে দেখো ব্যতীত, যেটা একটু আগে আমরা সলভ করলাম, ব্যতীত, ব্যথা, এটি হচ্ছে তোমার উচ্চারণ। স্যার বইয়ের দাম কত, আর এখানে কি একই, স্যার আপনাদের বুকগুলো কই পাবো, কে বলেছো, এমডি আয়ান চৌধুরী, যে পেজ থেকে ক্লাস হচ্ছে জয়কলি পেজ, এখান থেকে অর্ডার করতে পারো। এর পাশাপাশি দেখো ওয়েবসাইটের একটা লিঙ্ক আছে, কমেন্টে দেওয়া আছে, সেখানে সরাসরি ঢুকে 32% ছাড়ে বইটা অর্ডার করতে পারো, অন্যথায় নিকটস্থ যে কোনো লাইব্রেরি, বাংলাদেশের যে কোনো লাইব্রেরি থেকে তুমি সংগ্রহ করতে পারো। এমডি আয়ান চৌধুরী এবং প্রিয়তমা, উত্তর পেয়েছ আর কি।
শেষের দিকে আছি, আমাদের আর কয়েকটি প্রশ্ন আছে। এবার বলো সৌধ, এটি হচ্ছে বানান, এর উচ্চারণ কি হবে? সৌধ। এই যে নীরা, তুমি অনেক জনকে মেনশন করেছো, ধন্যবাদ। একটু শেষ পর্যন্ত থাকো, আমাকে বলবা কে কয়টা মেনশন করেছো, আমি লিস্ট করে আমি প্রতিনিধির কাছে দিয়ে দিব। বলো সৌধ এর উচ্চারণটা কি হবে? সৌধ, মনে রাখবা একটু আগে আমি বলেছিলাম দুইটি যৌগিক বর্ণ বা দ্বিস্বর আছে, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে কি বলতো ও। এই দুইটা, এটাকে ভাঙলে আমরা পাই ও আর কি পাই, রস্যই পাই। আর এখানে কি পাই বলতো, ও আর রস্য পাই। এখানে কি আছে দেখো, ঔকার আছে, তাহলে কি হবে এখানে সৌ। আর দন্তস্ব থাকলে সেখানে তো যদি ছয়ের মতো উচ্চারণ হয় সেক্ষেত্রে তোমার দন্তস্ব থেকে যাবে, অন্যথায় তালবস্য হবে। তাহলে এখানে কি হবে, সৌ, তারপর হবে কি ধো, এটা। আর এটা এমনও থাকতে পারে যে স্মৃতিসৌধের উচ্চারণ কি, তাহলে দেখো দন্তস্ব আছে, এটা ভুল, এটাও ভুল হবে, এটাও ভুল। সঠিক উত্তর কি হবে, ঘ, সৌধ। সঠিক উত্তর কি হবে বলতো, সৌধ, ঘ। তামিরুল ইসলাম বলেছো, তারপর সাইদুল ইসলাম, মজিদ বলেছো, ধন্যবাদ তোমাদেরকে। তীব্র এর সঠিক উচ্চারণ কি, তীব্র। পিডিএফ কোথায় পাওয়া? পিডিএফ জিলানি স্যার পেজে গত ক্লাসেরটাও আমি মানে স্লাইড সহকারে পোস্ট করেছি, আজকেরটা পোস্ট করে দিব, ওইখানে পেয়ে যাবা, সার্চ দিলেই পেয়ে যাবে এটা। বলো তীব্র এর উচ্চারণটা কি হবে? তাহলে উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘইকার এটার ব্যবহার নাই, সেক্ষেত্রে কি হবে, রস্বইকার হবে। আর বয় রফলা আছে, তাহলে এখানে তো রফলা থাকলে সে বর্ণটি দিতে হবে, তাহলে ব হবে কয়বার বলো তো, দুইবার হবে। তাহলে এখানে খেয়াল করো কোন অপশনে আছে, এখানে দীর্ঘইকার আছে, সেটা আগে ভুল। তারপরে এখানে আছে তীব্র, রো হবে না, তীব্র হবে। এই যে এখানে খ নম্বর অপশনটা মানে কিছুটা মানে বসানোর সময় একটু ভুল হয়েছে, সেজন্য আমি এখানে লিখে দিচ্ছি, দেখো কি হবে, তীব। এই যে এখানে থেমেছে এবং কোনো কার নাই, সেজন্য হস চিহ্ন হবে, আর বাকি হবে কি ব্রো, তীব ব্রো হবে। এটি হচ্ছে তোমার উচ্চারণ। স্মরণ শব্দের সঠিক উচ্চারণ কি? এবং যেইগুলো এখানে রেখেছি এর ভিতর থেকে তোমরা হুবহু কমন পাবা, এখানে যে উদাহরণগুলো রেখেছি। এবং আমাদের বইয়ে তো এ টু জেড সকল বিশ্ববিদ্যালয়ে তোমার সর্বোচ্চ কমন দেখায়, কেন জানো? কারণ হচ্ছে আমাদের বইটা ওইভাবে সাজানো, প্রথমে বেসিক দিয়ে, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ এমসিকিউ রাখা হয়েছে, শর্ট টেকনিক রাখা হয়েছে, এক বইয়ে তুমি সব পেয়ে যাবা। এখানে দেখো মফলা আছে, তাহলে মফলার উচ্চারণটা তো হবে না, তাহলে প্রথমে আর দন্তস্ব আছে, সেক্ষেত্রে তালবস্য হবে। কেন হবে? কারণ ছয়ের মতো উচ্চারণ হলে সেক্ষেত্রে দন্তস্ব থাকে, অন্যথায় তালবস্য হবে। স আর কি হবে বলতো, রন। আর মধ্যাহ্ন নয়ের ব্যবহার নেই, সেক্ষেত্রে কি হবে, দন্তান্ন ন হবে। স তারপর কি হবে, রন, এটি হবে। কোথায় আছে দেখো তো। আর মফলা থাকলে সেখানে কি হয়, চন্দ্রবিন্দু হয়। তাহলে এটা ভুল, তারপর হচ্ছে এটাও ভুল, এটাও ভুল, সঠিক উত্তর হবে খ, স রন। রশ্মি শব্দের প্রমিত উচ্চারণ কি? রশ্মি, 5 মিনিট। রশ্মি শব্দের প্রমিত উচ্চারণ কি? তাহলে এখানে দেখো শুরুতে কি আছে, র আছে, তাহলে র এর সঙ্গে একটা আমরা যখন উচ্চারণ করি র, শেষে একটা অ আছে, ওই অ এর জন্য উচ্চারণটা কি হবে বলতো, ও হয়ে যাবে, রোষ। আর মফালা কোথায় আছে দেখো তো,
ভয়েস কে শোনা যাচ্ছে হয়তো বা। হ্যাঁ বোবা না, এবার হচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে। দেখো কি বলেছিলাম, শ্রাবণ, অর্থাৎ যেখানে ছয়ের মতো উচ্চারিত হবে সেক্ষেত্রে দন্ত স হবে, অন্যথায় তোমার তালবর্ষ হবে, এবং উচ্চারণের ক্ষেত্রে মূর্ধন্য ষ এর ব্যবহার নাই। এটা কিন্তু মূর্ধন্য ষ এর ব্যবহার নাই, বাদ। তাহলে শ্রাবণ, সৃজনশীল, স্মৃতি, ছয়ের মতো উচ্চারণ হচ্ছে, সেক্ষেত্রে তোমার দন্ত স হবে। আর উচ্চারণের ক্ষেত্রে মূর্ধন্য ন এর ব্যবহার নেই, সেক্ষেত্রে কি হবে, দন্তান্ন ন হবে। এখানে থেমেছে এবং এই বর্ণের সাথে কোনো কার নেই, এই জন্য হস্যিন্ন হবে। শ্রাবণ, শ্রাবণ, স্মৃতি, সৃজনশীল, এক্ষেত্রে তোমার দন্ত স থাকবে। জিহ্বা এর শব্দটির সঠিক উচ্চারণ কি আগে আমি লিখে দিয়েছিলাম। দেখো যদি আকারের পরে হয় বা ফলা থাকে, আকারের পরে হয় বা ফলা থাকে, তাহলে হয়ের স্থলে ও হয়, আর বয়ের স্থলে কি হয়, ভ। যেমন এখানে আমরা লিখতে পারি আহ্বান, এটি লিখতে পারি। আর এখানে দেখো কি আছে, 1 নম্বর এটা, 2 নম্বর যদি আমি বলি, যদি রস্বইকারের পরে হয় বা ফলা থাকে, তাহলে মনে রাখবা এই হয়ের স্থলে হচ্ছে রস্য হবে, আর বয়ের স্থলে কি, ভ। তাহলে জিহ্বা কি হবে এখানে, জিউ, তারপরে ভা, এটি হচ্ছে তোমার উচ্চারণ। তাহলে সঠিক উত্তর কি হবে এখানে, সঠিক উত্তর হচ্ছে এখানে এই যে ঘ, জিহ্বা। ক্লিয়ার? এই দুইটার জন্য ভুল হয় না তোমাদের, আর এই দুইটা যেন ভুল আর না হয় তোমাদের। পরের অংশটুকু দেখো, বিশ্বাস শব্দের উচ্চারিত রূপ কি, বিশ্বাস। আমাদের আর কয়েকটি প্রশ্ন আছে। বিশ্বাস, তাহলে বলেছিলাম কি ব ফলা যদি শুরুতে থাকে আর শেষে থাকে তার উচ্চারণ হয় না, কিন্তু মাঝে যদি থাকে, অর্থাৎ যে বর্ণের সঙ্গে থাকবে সেই বর্ণটি দ্বিতীয় উচ্চারিত হবে। কার সঙ্গে আছে, তালবর্ষের সঙ্গে। বিষ, তারপরে কি বলতো, শ্বাস, এটি হচ্ছে তোমার উচ্চারণ। দেখো এটা দন্ত স আছে, এটা ভুল হবে। তারপর এখানে এটা ভুল, এটা হতে পারে, এই দুইটা হচ্ছে এক হয়ে গেছে তোমাদের, বিশ্বাস, এখানে হস্যিন্ন হবে। এই যে পরের প্রশ্নটি, অর্থাৎ এবার তোমরা জানাও যে কে কয়টি তোমরা হচ্ছে শেয়ার করেছো, ঝটপট জানাও কে কতটি শেয়ার করেছে এবং মেনশন করেছো। আমি তোমাদের নামটা লিস্ট করে রাখবো, ঝটপট জানাও, ঝটপট। এই একদম সৎ থেকে, এখানে পড়াশোনার ক্ষেত্রে কখনো যদি মিথ্যা কথা বলো তাহলে তুমি ধরা খাবা। তুমি হচ্ছে সৎ থেকে জানাও যে কে কতটা শেয়ার করেছিল এবং করেছো। আর পেজে, মানে এই ক্লাসের যে ব্যাখ্যা সহকারে পিডিএফ জিলানি স্যার পেজে বা বাংলা লাভার্স এখানে পেয়ে যাবে, বা আমার আইডিতে পূর্বের ক্লাসগুলো আছে। যারা এখনো মানে সংগ্রহ করনি, এই যে একসেট বই কিনলে তোমার কিন্তু সম্পূর্ণ কোর্সটি ফ্রি করে দেওয়া হবে। আর আজকের ক্লাসটি যারা সর্বোচ্চ শেয়ার করেছিল, বন্ধুদেরকে মেনশন করেছো, তারা জানাও, আমি এই নামটা লিস্ট করে রাখবো। তোমাদের মধ্যে থেকে লটারি করে 3 জন পাবে। আর গত ক্লাসের জন্য সর্বোচ্চ শেয়ার করেছিলে যশোরের লাজু খন্দকার সম্ভবত। হ্যাঁ, তুমি আমাকে নক দিয়ে রাখবা, তোমার নিকটস্থ ঠিকানায় বইটি পাঠিয়ে দেওয়া হবে। শেষ মিনিটটা আমি হচ্ছে প্রত্যেকের কমেন্টটা নিচ্ছি। সুমাইয়া আহমেদ আসো, তারপর হচ্ছে সাবিয়া ইসলাম আসো, তারপর হচ্ছে আদিবা রূপক দে, তৃষা ইসলাম আসো। এই যে বইয়ের লিস্টগুলো এখানে দেওয়া আছে, এটা একটু দেখে নিও। বাংলা বিচিত্রা, ইংরেজি বিচিত্রা, জয়কলি, জিকে। তারপরে রিটেনের জন্য কিন্তু তোমাদের মার্কটা যদি ভালো করতে চাও, সেক্ষেত্রে আমাদের শর্টকাট এখানে কিন্তু অনেক কৌশল আছে। এবং তোমার মেধা তালিকা যদি সবার আগে চাও, মানে প্রথম সারিতে চাও, তাহলে কিন্তু তোমার সাধারণ জ্ঞানে ভালো মার্ক অর্জন করতে হবে। অবশ্যই প্রশ্ন ব্যাংকটা সংগ্রহ করবে এবং শেষ মুহূর্তে কিন্তু এই যে মডেল টেস্ট আছে। 56টা শেয়ার করেছো, 10 জনকে মেনশন করেছো তোমরা। আচ্ছা, এই শেষ কমেন্টগুলো দেখে তোমাদের নাম নিয়ে লটারির মাধ্যমে 3 জন পেয়ে যাবে। এবং প্রতিনিয়ত যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলো করবা, পরীক্ষাগুলো দিবে, এবং আমাদের পেজে যে আপডেট তথ্যগুলো প্রতিনিয়ত পোস্ট করা হয়, অবশ্যই দেখবে। আর যারা পরবর্তীতে ক্লাসটি দেখবে, অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার করবা, বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দিবা। আগামীকাল বা নেক্সট যেদিন আমার ক্লাস হবে, সম্ভবত বুধবার, তাই সেদিন হচ্ছে আমি পরবর্তীতে, মানে আজকের ক্লাসে যে উইনার হয়েছে যারা, তাদের নাম ঘোষণা করব।
আজকের ক্লাসটি এ পর্যন্তই। কেমন লেগেছে তোমরা একটু জানিয়ে দিও। আর তোমরা হচ্ছে প্রতিনিয়ত এমন ক্লাস চাও কিনা সেটাও জানাবা, এবং যে নতুন সংস্করণে বই রয়েছে সেগুলো অবশ্যই সংগ্রহ করবা। তোমাদের পাশে সর্বদা আমরা আছি, এবং যে কোনো প্রয়োজনে তোমরা সর্বোচ্চ সাপোর্ট পাবে।